অ্যাডোবি ইলাস্ট্রেটর ফটোশপের মধ্যে একটা সফটওয়্যার, বাট এটার কাজ টোটালি ভিন্ন। কেন ভিন্ন বা কিভাবে ভিন্ন? অ্যাডোবি ইলাস্ট্রেটরে ফটোশপে আমরা কি করছিলাম, ফটোশপ অ্যাডোবি দুইটা সফটওয়্যার বানাইছে। অনেকে চিন্তা করে যে কোনটা বেটার, কেউ বলে অ্যাডোবি মানে ফটোশপ বেটার, কেউ বলে ইলাস্ট্রেটর বেটার। আমি বলবো যেটা আসলে একটা ভুল ধারণা যে কোনটা বেটার এটা খুঁজে বের করা। কারণ অ্যাডোবি কোম্পানি দুইটা সফটওয়্যার বের করছে, একই কোম্পানি দুইটা সফটওয়্যার বের করছে, তো নিশ্চয়ই একই কোম্পানি চাবে না যে তারই নিজের দুটো সফটওয়্যারের মধ্যে গন্ডগোল লাগুক বা দেখা যায় দুটার মধ্যে প্রতিযোগিতা হোক। তো অ্যাডোবির উদ্দেশ্য যেটা, ইলাস্ট্রেটর একটা কাজের জন্য বাইর করা, ফটোশপ আরেকটা কাজের জন্য, বাট দুটা দিয়েই প্রায় সিমিলার কাজ করা যায়। যেরকম ফটোশপকে বলা হয় ফটো এডিটিং সফটওয়্যার, আর ইলাস্ট্রেটরকে বলা হয় হইতেছে ইলাস্ট্রেশন সফটওয়্যার, মানে হইতেছে ডিজিটাল আর্ট বা আঁকা আঁকির জন্য যে জিনিসটা ইউজ হয় এই ধরনের সফটওয়্যারকে বলা হয় ইলাস্ট্রেটর। দুইটার কাজও ভিন্ন, দুইটা দুই রকমের জিনিস নিয়ে কাজ করে। একটা কাজ করে র্যাস্টার গ্রাফিক্স নিয়ে, আর একটা কাজ করে ভেক্টর গ্রাফিক্স নিয়ে। ভেক্টর গ্রাফিক্স কি, র্যাস্টার গ্রাফিক্স কি, আমি এর আগে আপনাদের বোঝাই নাই, ফটোশপে বোঝাই নাই, কারণ তখন আপনারা ফার্স্ট টাইম এই জিনিসগুলোর সাথে পরিচিত ছিলেন। আপনারা হয়তো মানে জিনিসগুলো নিয়ে খুব একটা ইয়ে ফিল করতেন না, মানে কি বলে এটা, ভালো লাগতো না, ক্লাস বোরিং লাগতো। তো আজকে বুঝাই ভেক্টর গ্রাফিক্স কি, র্যাস্টার গ্রাফিক্স কি। আচ্ছা, তো আমরা ফটোশপে একটা জিনিস দেখছিলাম না, যে ফটোশপে কোনো কিছু বানাইলে সেই জিনিসকে বড় করা যায় না, ফেটে যায়, মনে আছে? কেন ফাটতো? কারো প্রশ্ন জাগে নেই মনে? কেন এই জিনিস ফাটতেছে? রেজুলেশন পিক্সেলের কারণে না, আসলে থিওরিটা হইতেছে এরকম যে কোনো একটা জিনিস যখন আমরা ওটা বড় করতেছি, বা ইংরেজি ভাষায় যে স্কেল বলে, স্কেল করতেছি, স্কেল করার ফলে কি ঘটে, ওর ভিতরের যে কন্টেন্ট সেটার বৃদ্ধি ঘটে, তাই তো? মানে ওর ভিতরে যা আছে সেটা বাড়ে, যার কারণে বড় হয়। তো যখন আপনি কোনো গ্রাফিক্যাল কন্টেন্টকে বড় করতেছেন তখন এর ভিতরের কি আছে, পিক্সেল, এবং প্রত্যেকটা পিক্সেল অনুযায়ী কালার, তাই না? কালার এবং পিক্সেল, পিক্সেল বড় হবে না, পিক্সেল ভিতরের সংখ্যা বাড়বে। দেখা যায় আগে 1000 পিক্সেল ছিল, সেই জায়গাতে বড় করলে 5000 পিক্সেল হবে বা 10,000 পিক্সেল হবে, বাট পিক্সেল বড় হবে না, পিক্সেল বাড়বে। আর ভিতরের যে কালার, এই কালারের সংখ্যাগুলো বাড়বে। যেরকম ধরেন এই যে এই ছবিটা, একটু ওয়েট করেন, ওপেন হইতেছে। আচ্ছা, তো এই যে এই ছবিটা দেখতেছি আমরা, এই জায়গাতে এই যে এন এর উপরের এই অংশটুকু যতটুকু এরিয়া ধরে আছে, এটা হইতেছে ওই এরিয়ার পিক্সেল, ঠিক আছে? এই এরিয়াতে এতগুলো পিক্সেল নিয়ে কালো কালার। তার মানে আমার এই টোটাল এই যে এই আর্টবোর্ডটা বা এই পেজটা যদি 1000 পিক্সেল বা 1000 পিক্সেলের হয়, 1000 পিক্সেল বা 1000 পিক্সেলের হয়, তাহলে এই এন এর মাথাটুকু এই 1000 পিক্সেল বা 1000 পিক্সেল এরিয়ার মধ্যে এই জায়গাতে কত পিক্সেল আছে? 30, 40, 50, 100 পিক্সেল ধরেন, 100 পিক্সেল এরিয়া নিয়ে ও কালো রং হয়ে আছে, মানে সাদা পিক্সেল গুলার মধ্যে একটা নির্দিষ্ট এরিয়া কালো পিক্সেল হয়ে আছে, তাই তো? সবগুলো ডিজিটাল ছবি এই একইভাবে তৈরি, একইভাবে যে কোনো ডিজিটাল ছবি, এখন সেটা এই লোগো হোক, বা আমরা যখন আমাদের নিজের ছবি দেখতেছি পাসপোর্ট সাইজ সেটা হোক, আর হইতেছে আপনার অন্য কোনো কিছু, টোটালি সবকিছুই এই সেম ভাবেই তৈরি, যে একটা নির্দিষ্ট জায়গাতে নির্দিষ্ট সংখ্যক পিক্সেল নির্দিষ্ট কালারে থাকে, ঠিক আছে? যেরকম এই জায়গাতে যদি 100 পিক্সেল হয়, 100 পিক্সেল যদি কালো কালার হয়, ঠিক তার পাশে এই জায়গাতে ধরেন আরেকটু বেশি 130 পিক্সেল, সেটা হলুদ কালার হয়ে আছে। এইভাবেই প্রত্যেকটা ইমেজ গঠিত। তো রাস্টার গ্রাফিক্স কি? রাস্টার গ্রাফিক্সে যখন আমরা কোনো পিক্সেল ওই জায়গাতে রাস্টার গ্রাফিক্সে যখন আমরা দেখতেছি, রাস্টার গ্রাফিক্সকে এই পিক্সেল গুলো থাকে, এই পিক্সেল গুলো কিভাবে থাকে, সংখ্যা ধরে। সংখ্যা বলতে 1000 পিক্সেল বা 1000 পিক্সেলে এত এরিয়া, বা ওই যে এক্স এক্সিস ওয়াই এক্সিস বলে না, এক্স এক্সিস ওয়াই এক্সিস অনুযায়ী এক্স এক্সিস এত, ওয়াই এক্সিস এত,
এরকম একটা নির্দিষ্ট এরিয়া ধরে ওই এরিয়ার ভিতরে 200 পিক্সেল আছে কালো কালার। জিনিসটা সংখ্যায় থাকে, যে নির্দিষ্ট সংখ্যা, যে জায়গায় 200 পিক্সেল কালো কালার। তো যখন রাস্টার গ্রাফিক্স কে বড় করা হয় তখন যে হয় সেটা হচ্ছে এই জিনিসগুলো সংখ্যা হিসাবে বাড়ে। মানে এই জায়গায় 200 পিক্সেল ছিল বা এতটুকু এরিয়া ছিল, ও অতটুকু এরিয়া হিসাব করে বড় হয়। তো তারপরে দেখা যায় যেটা, যে ওই এরিয়ার মধ্যে যতগুলা পিক্সেল কালো ছিল ওই ততগুলা পিক্সেলে ধরে রাখে। যদি এরকম হয় যে এরিয়ার ভিতরে এখন 200 পিক্সেল কালো আছে, তো ওই বড় হইলেও ওই বড় এরিয়াতেও ওরকম 200 পিক্সেলের মতোই কালো রাখে, যার কারণে সাইড দিয়ে ঘোলা হয়ে যায়। বাট ভেক্টর গ্রাফিক্স এই কাজটা করে টোটালি অন্যভাবে। ভেক্টর গ্রাফিক্সে টোটাল কাজটা হয় গাণিতিক ভাবে, সূত্রের মাধ্যমে। এই জায়গাটা কত এরিয়া নিয়ে আছে সেটার মানে আয়তন কত, ওই আয়তনের মধ্যে কত সংখ্যক পিক্সেল আছে, পিক্সেলের কালার কি, প্রত্যেকটা গাণিতিক সূত্র আকারে সেভ থাকে। এবং যখন ওটাকে মানে স্কেল করা হয় বা বড় করা হয় তখন এটা গাণিতিক হারে বাড়ে। ধরেন এটাকে যদি আমি বড় করি এখন, তাহলে এটার সাথে কয় গুণ বড় করলাম। এখন যদি এটার গাণিতিক ভ্যালু ধরেন এক্স হয়ে থাকে, তাহলে এক্স ইন্টু 3, তার মানে 3 গুণ বড় হয়েছে। ঠিক আছে। ভেক্টর গ্রাফিক্সটা কাজ করে গাণিতিক ভাবে, যার কারণে গাণিতিক জিনিসে তো কখনো ভুল হয় না, ক্যালকুলেশনে কখনো ভুল হয় না। তো আলটিমেটলি গাণিতিক জিনিস হিসাবে যখন বাড়ে তখন এই এরিয়াটা সবসময় নির্দিষ্ট থাকে, যে এত এরিয়ার মধ্যে এত পার্সেন্ট এরিয়া ব্ল্যাক কালার হবে। তো তখন ওই জিনিসটাকে ওইভাবেও বড় করে, যখন এরিয়া বাড়ে, সাপোজ 100%-এর মধ্যে 30% এরিয়া ব্ল্যাক কালার, ও যখন বড় হয় 200 হয়, তখন এই 30% ওই সেম ভাবে কি দ্বিগুণ বাড়ে, মানে 60% এরিয়া। ঠিক আছে। তো ওই পার্সেন্টেজ হিসাবে বা গাণিতিক আকারে যখন বাড়ে তখন এই জিনিসগুলো ফাটে না। তো এখন এই ভেক্টর ফাইলটাকে যদি আমি, এটা ধরেন সাপোজ এখন আছে 2000 পিক্সেলের এরিয়াতে, আমি যদি এখন চাই যে এটাকে আমি 15 ফিট একটা বিল্ডিং এর উপরে বসাবো, এই ফাইল দিয়ে যদি আমি ওটা প্রিন্ট করি, তাও ওই প্রিন্টিং এ কোনো ফাটাফাটি আসবে না। কিন্তু যদি এটা রাস্টার গ্রাফিক্স হইতো, তাহলে 15 ফিট বানাইলে রাস্টার গ্রাফিক্স ঘোলা হয়ে যেত, দেখা যেত না। ঠিক আছে, বুঝতে পারছি? বুঝিনি তাই না? হুম। আচ্ছা, বেশি ঝামেলার মধ্যে যাওয়া দরকার নেই, জাস্ট এতটুকু রাখেন। রাস্টার গ্রাফিক্স স্কেল করতে গেলে ফাটবে, ভেক্টর গ্রাফিক্স স্কেল করতে গেলে ফাটবে না। কারণ ভেক্টর গ্রাফিক্স গাণিতিক হারে বাড়ে আর রাস্টার গ্রাফিক্স সংখ্যায় বাড়ে। ঠিক আছে, এতটুকু মনে রাখলেই হবে। আসলে এই জিনিসটার মানে প্র্যাকটিক্যাল ওইভাবে ইউজ তেমন নাই। যে জিনিসটা ইউজ আপনাদের করতে হবে যেভাবে, সেটা হচ্ছে এরকম, যে আপনাকে সাপোজ বলছে যে আমাকে একটা ডিজাইন করে দাও, যে ডিজাইনটা 15 ফিট বাই 60, মানে 15 ফিট বাই 30 ফিটের একটা ব্যানারে বসবে। 15 ফিট বাই 30 ফিট মানে বিশাল ব্যানার, মানে আমাদের এই যে পুরাই দেওয়ালের মতো এত বড় একটা জায়গা। তো যখন বলবে এত বড় একটা জায়গায় ডিজাইন হবে, তখন আপনি তো নিশ্চয়ই ফটোশপে ডিজাইনটা করবেন। তখন আপনাকে মাথায় রাখতে হবে, যখন আমার কাছে এরকম বড় ডিজাইন চাইতেছে, আমাকে তখন ভেক্টর গ্রাফিক্সে ডিজাইনটা বানাইতে হবে। ঠিক আছে। আর ভেক্টর গ্রাফিক্স কাজ করে হইতেছে ইলাস্ট্রেটর, ভেক্টর গ্রাফিক্স নিয়ে কাজ করে ইলাস্ট্রেটর। তাহলে আমি ইলাস্ট্রেটরের ডিজাইনটা বানাবো। ওকে। আচ্ছা, আপনারা দেখেন তো পুরো জিনিসটা কি চেনা চেনা লাগতেছে না? নতুন কিছু আছে? হুম। নতুন কিছু কি দেখতে পাইতেছেন আপনারা? কি দেখতে পাইতেছেন? লেয়ার বাদ দেন, নতুন কি দেখতে পাইতেছেন বলেন। আচ্ছা, লেয়ার বাদ দিলে তো নাই হয়ে যাবে, যাই হোক। বলেন কি লেয়ার দেখতে পাইতেছেন, নতুন কি দেখতে পাইতেছেন? হুম। কোন সাইডে? বাম সাইডে? ডান সাইডে? এই টুলগুলা চেঞ্জ? আচ্ছা, কই টুলগুলা চেঞ্জ? আমি তো এই জায়গায় মুভ টুল দেখতেছি, এই যে এই জায়গাতে ম্যাজিক ওয়ান টুল দেখতেছি, পেন টুল আছে, টেক্সট টুল আছে, রেক্ট্যাঙ্গেল আছে, কই চেঞ্জ? আচ্ছা, ফটোশপ ইলাস্ট্রেটরের মধ্যে টুলের ডিফারেন্স খুব একটা বেশি না, তবে ফটোশপের চেয়ে ইলাস্ট্রেটরের টুল সংখ্যা বেশি। ইলাস্ট্রেটরে ফটোশপের চেয়ে বেশি টুল আছে এবং কাজও কিছুটা ভিন্ন, দেখতে সেম হইলেও কাজ কিছুটা
ভিন্ন, ঠিক আছে। কিছু কিছু গুলোর কাজ আবার সেম, যেরকম হইতেছে এই যে এটাকে বলে সিলেকশন টুল। আমরা ওখানে ইলাস্ট্রেটরে কি করছিলাম, মুভ টুল, তাই না? সরি, ফটোশপে করছিলাম মুভ টুল। তো সিলেকশন টুল, মুভ টুল অলমোস্ট সেম জিনিস, কাজ ওই জায়গাতেও যা করতে এই জায়গাতেও সেম কাজই করে। আমরা ফটোশপে দেখছিলাম হইতেছে এই যে পাথ সিলেকশন টুল বা ডাইরেক্ট সিলেকশন টুল ছিল না নিচে এরকম জায়গাতে, এই ডাইরেক্ট সিলেকশন টুলটা এই জায়গাতে আছে এখন। গ্রুপ সিলেকশন, ডাইরেক্ট সিলেকশন দুইটাই পাশাপাশি। গ্রুপ সিলেকশন, ডাইরেক্ট সিলেকশন আগের মতোই সেম কাজ, বাট গ্রুপ সিলেকশনটা এবার নতুন আসছে, আগে এই জায়গাতে ব্ল্যাক কালারের একটা ছিল, তাই না? আচ্ছা, প্লাস আরেকটা জিনিস আছে যেটা কেউ খেয়াল করে না, সেটা হচ্ছে নিচে এই জায়গায় কালারে দেখেন তো, এই যে কালার প্যালেট গুলো, এই জায়গাতে কোনো ডিফারেন্স আছে নাকি? কেমন ডিফারেন্স আছে? আগে ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার ছিল, এখন যেটা আছে সেটা হচ্ছে ফিল কালার, স্ট্রোক কালার। মানে কোনো ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আর নাই। তার মানে আমাদের এখন মাথা ব্যথা হবে হইতেছে জাস্ট দুইটা কালার নিয়ে, একটা হইতেছে স্ট্রোক আর একটা কি, ফিল। ওকে, ফিল কালার কি মনে আছে তো? কারও কোনো সারা শব্দ নেই, কি ফিল কালার ভুলে গেছেন? এক মাসও হয়নি কিন্তু মাঝখানে। আচ্ছা, তো খাইতে থাকুক, ক্লাস করতে থাকুক, অসুবিধা নেই। আচ্ছা, তো ফিল কালারটা কি? আমি কোন একটা বস্তুর ভিতরে যে কালারটা দিতে চাইতেছি, ভেতরে ধরেন আমি এই জায়গা থেকে রেক্ট্যাঙ্গেল নিয়েছি, এর ভিতরে কালার কি আছে এখন? হোয়াইট। আমি যদি এর ভিতরে কালার দিতে চাই, আমি রেড কালার দিয়ে দিলাম। ফিল হইতেছে ভিতরে যে কালার দিয়ে আমি ওটাকে ফিল করতেছি, ঠিক আছে? ফিল শব্দের অর্থ কি? ভরানো না? আমি ওটাকে সম্পূর্ণ করতেছি বা ভরাইতেছি যে কালার দিয়ে, সেটা হইতেছে ফিল কালার। আর এটা হইতেছে স্ট্রোক। স্ট্রোক কি করে? সাইডের বর্ডার, ঠিক আছে। তো আমি এখন চাইতেছি যে আমার এটাতে আমি একটা মোটা বর্ডার দিব, কি কালার বর্ডার দিব? হলুদ কালার বর্ডার দিব। আমি স্ট্রোকটাকে ক্লিক করলাম, হলুদ কালার সিলেক্ট করলাম, ওকে করলাম, একটা বর্ডার আসছে বাট দেখা যাইতেছে না। আমি স্ট্রোকটা যদি উপর থেকে বাড়াই দিই সংখ্যা, সরি, সিলেক্ট করলাম, এই জায়গায় স্ট্রোকে গেলাম, হলুদ কালার দিলাম, এবার স্ট্রোকের সংখ্যা বাড়াই, দেখা যায় স্ট্রোক দেখা যায়, দেখতে পাইতেছেন? পাইতেছেন না? এবার দেখেন দিকে স্ট্রোক দেখা যায়। আচ্ছা, এবার যে জিনিস আমাদের দেখতে হবে সেটা হচ্ছে এই যে ওকে স্ট্রোক দেখা যায়, ঠিক আছে, ফাইন। ফটোশপে আমরা জুম করতাম কত পার্সেন্ট, আপনাদের মনে আছে? সর্বোচ্চ জুম ফটোশপে কতখানি করা যায়? শিখাই নাই কেউ, দেখেন নাই, তাই না? যত সম্ভব, যত সম্ভব 1000% করা যায় জুম ফটোশপে। 1000% মেবি, আমি শিওর না। তবে ইলাস্ট্রেটরে আপনি 6000% জুম করতে পারবেন। 6000 বলতেছি, সরি, 46,000। এই যে দেখেন, সরি 46 না, 64 আর কি। উপরে তাকান, এই যে আমার এই যে লেয়ারের উপরে নাম লেখা আছে, নামের পরে দেখেন একটা পার্সেন্টেজ দেখা যাচ্ছে, দেখছেন? 64,000%। মানে আপনি কোন একটা বস্তুতে যদি একবারে তার মানে অনুপরমাণু বরাবর দেখতে চান তাহলে দেখতে পারবেন। এই জুম করতে করতে এই জায়গাতে আপনি কেবল 1200% আসছে, তাতে ফুল হয়ে গেছে, দেখেন আমার কর্নার। আমি যদি আরো ভিতরে ঢুকি, এই 64% আমি এমন এক জায়গায় চলে আসি যেটাকে হলুদ ছাড়া আর কিছু দেখা যাইতেছে না। তো এই জিনিসটা আমাদের কি কাজে দেবে এত জুম? ইলাস্ট্রেটরে কাজগুলো খুব সূক্ষ্মভাবে করতে হয়, ঠিক আছে? একটা লাইন আর একটা লাইনের উপর পারফেক্টলি ইন্টারসেক্ট করতে হয়। তারপরে দেখা যায় যে এই ধরনের সূক্ষ্ম কাজের জন্য, যাতে আপনি সূক্ষ্মভাবে কাজ করতে পারেন, সেই জন্য ইলাস্ট্রেটর আমাদের এত হাই কোয়ালিটির জুম দিয়ে রাখছে, যাতে আমরা একবারে জুম করে একবারে ভিতর পর্যন্ত দেখে কাজগুলো করতে পারি, ঠিক আছে?
আচ্ছা, তো এবার আসি। ফটোশপের মতোই সবকিছু সেম। নতুন কি কি আছে আমি একবার থ্রুলি কথা বলে যাই, আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন নতুন কি আছে নতুন কি নাই। আমাদের বাম সাইডে এই যেটা যেটা দেখতেছি, এটা কি? হুম, এই যে এটা কি? আমি যেটা হাতে করে নিয়ে ঘুরতেছি, কি এটা? ফটোশপে টুলবার ছিল, এই জায়গাতেও টুলবার, কোনো চেঞ্জ নাই। উপরে এই যে এটা কি? স্ট্যাটাস বার। উপরে মেনু বার, তারপরে স্ট্যাটাস বার, তার নিচে এই জায়গাতে কি আছে? ট্যাব। ঠিক আছে, যদি এবার ডান সাইডে আসি, ডান সাইডে এই পারের এই ছোট ছোট গুলা, এই ছোট ছোট গুলা কি? আর এটা কি বলেন দেখি? আচ্ছা, সবার এই জায়গাতে ইজেনশিয়াল আছে উপরে, দেখেন তো এই যে আমার কার্সর যে জায়গায় দেখা, এখানে ইজেনশিয়াল লেখা না ইজেনশিয়াল ক্লাসিক লেখা? হ্যাঁ, শিওর? আপনারা কি ফাইল নিছেন, এরকম একটা ফাইল নিছেন? ও আচ্ছা, আপনাদের টেক্সট তো আলাদা মনে হয়, এই জায়গাতে একটা টেলিভিশনের মতো আছে। টেলিভিশন নাকি? আচ্ছা, যাই হোক, ইজেনশিয়াল আর ইজেনশিয়াল ক্লাসিক খুব একটা ডিফারেন্স না, নরমাল জিনিসই। ইজেনশিয়াল ক্লাসিকে কাজ করে আমি অভ্যস্ত। আচ্ছা, এটা হইতেছে আর্টবোর্ড, সরি ওয়ার্কস্পেস, যেটা এই ওয়ার্কস্পেসের যে ওরিয়েন্টেশন বা সাজানো গোছানো এই জিনিসটাকে কেমন হবে, যেরকম ওই জায়গাতে কতগুলো আছে, লেআউট, প্রিন্টিং, প্রিন্টিং প্রুফিং, ট্রেসিং, টাইপোগ্রাফি, ওয়েব, এই জিনিসগুলোর উপর ভিত্তি করে আসলে যখন আমি ধরেন আমি ওয়েবের জন্য কাজ করব, আমি ওয়েবের যে ইন্টারফেস সেটা নিলাম, ও ফটোশপের নিজের মতো করে ওয়েবের কিছু জিনিস আছে যেগুলো ওয়েবে কাজে লাগে, তো সেগুলোকে সামনে দিয়ে দিবে যাতে আপনার কাজ করতে সুবিধা হয়। ঠিক আছে, তো নরমালি আমি ইসেনশিয়াল ক্লাসিক নিয়ে কাজ করি কারণ সবকিছুই সামনে থাকে, নিজের ইচ্ছা মতো যেটা সেটা নিতে পারি। আচ্ছা, তো এই যে ডান সাইডে আসলে এই জায়গাতে যে জিনিসগুলো দেখতেছি, এই যে ছোট ছোট একটা করে টান দিলে চলে আসে, এই যে বড় টোটালটাই চলে আসছে, এই জিনিসগুলো কি বলেন তো? হুম, আমরা ফটোশপে ওই যে ইয়ে করছিলাম না, কি বলে এটাকে, লেয়ার টেয়ার যে প্যানেল ছিল, এই এরিয়াকে মেনলি প্যানেল বলা হয়। তো প্যানেলের ভিতরে যে কোনো কিছু প্যানেল থাকতে পারে, যেরকম লেয়ার প্যানেল থাকতে পারে, আর্টবোর্ড প্যানেল থাকতে পারে, তারপরে হইতেছে আমার প্রপার্টিজ প্যানেল থাকতে পারে, কালার্স প্যানেল থাকতে পারে, কালার এই যে সোয়াচেস প্যানেল থাকতে পারে, স্ট্রোক, গ্রেডিয়েন্ট, তারপরে এটা হইতেছে আপনার ট্রান্সপারেন্সি, তারপরে অ্যাপিয়ারেন্স, গ্রাফিক স্টাইল, সবগুলো আমরা ধীরে ধীরে দেখবো। বাট এই অংশটাকে প্যানেল অংশ বলে। তো প্যানেলে বিভিন্ন ধরনের জিনিসের আমরা প্যানেল পাবো। ওকে, আপনারা কিন্তু আবার সেম ফটোশপের মধ্যে মিস্টেক করতেছেন, কেউ জিনিসগুলো নোট ডাউন করতেছেন না, পরে পরীক্ষায় আসলে আরজিবি কি এই কালারও লিখতে পারবেন না। আমি কিন্তু অনেক খাতা পাইছি যারা আরজিবি লিখতে পারে নাই। ঠিক আছে, তো নোট ডাউন করেন, মনে থাকবে, কোনটা পরীক্ষায় আসবে কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, আচ্ছা, তো এবার আসি টুলস বা আমাদের টুলস প্যানেল। এই জায়গাতে আমরা কি কি পাইতেছি, বিভিন্ন টুলস পাইতেছি, এরকম সিলেকশন টুল। সিলেকশন টুল দিয়ে কি করতে হয়? সিলেকশন টুলের কাজ তিনটা আছে। এক হইতেছে আমি কোনো বস্তু বা কোনো অবজেক্ট বানাইলাম, সেই অবজেক্টকে সিলেক্ট করা, যেরকম এখন এটা ডিসিলেক্টেড। ঠিক আছে, আমি অবজেক্টের উপর যদি সিলেকশন টুল সিলেক্ট করে ক্লিক করি, দেখেন ও চারিপাশে একটা বক্স আসছে না? ফটোশপে আমরা একদম বক্স দেখছিলাম, এই বক্সের একটা নাম আছে, সেটা হইতেছে বাউন্ডিং বক্স বলে এটাকে। ঠিক আছে, তো এই বাউন্ডিং বক্সটা আমার পাশে আসছে, তার মানে আমি এটা সিলেক্টেড, এটা আমার এখন সিলেক্ট হয়েছে। এখন আরেকটা কাজ হইতেছে কোনো অবজেক্টকে মুভ করা। ঠিক আছে, তো আমি যদি চাই আমার এই সিলেকশন টুল দিয়ে আমি কোনো অবজেক্ট
কে সিলেক্ট করা অবস্থায় তার উপরে ক্লিক করে ধরে থেকে ড্র্যাগ করলে ওই জায়গাতে মুভ হইতেছে, দেখছেন? কল্পনা করে একটু ক্লাসের দিকে মনোযোগ দিই। দেখতে পাইছি? তাহলে আমরা যে কি করলাম? আচ্ছা, এখন একটু গল্প বাদ দিই, ক্লাস করি। মুকদ্দম সাহেব, প্লিজ একটু ক্লাসে মনোযোগ দিই। আপনাদের কারণে অন্যদেরও ডিস্টার্ব হইতেছে। আচ্ছা, তো কি কি কাজ বললাম আমি সিলেকশন টুলের? অবজেক্ট সিলেকশন, মুভ করা, দুইটা কাজ হইলো। সিলেকশন টুলের আরেকটা কাজ আছে, সেটা হইতেছে সেম ফটোশপের মতোই। এটা দিয়ে আমি অবজেক্টের রিসাইজ এবং রোটেশন করতে পারবো। কিভাবে? এই যে বাউন্ডিং বক্সের যে কর্নার গুলো দেখতে পাইতেছি না, এগুলোকে রিসাইজ অ্যাঙ্কার বলে বা রিসাইজিং পয়েন্ট বলে, ঠিক আছে? কেউ নোট ডাউন করছেন? পরীক্ষায় আসলে যদি না লিখতে পারেন তাহলে খবর আছে কিন্তু। আর ফটোশপের চেয়ে এই পরীক্ষা অনেক কঠিন হবে, সো প্রিপেয়ার থাকেন। ফটোশপে আমি খুব আরামসে খাতা দেখছি, খুব ইজিলি, বাট এবার দেখবো না। ওকে, ফটোশপে কয়জন ফেল করছে? মেবি 2 জন কি 3 জন। বাট আমি যদি চাইতাম তো আরামসে এই জায়গাতে প্রায় 30 জনের মতো ফেল করতো, মানে যদি আমি সেভাবে খাতা দেখতাম। 30 জন আমি নিজে দেখছি খাতা, এই জন্যই বলতেছি। তো এবার পরীক্ষা অনেক কঠিন হবে, তো সেইভাবে প্রিপারেশন নেন, শুরু থেকে প্রস্তুতি নেন, পরবর্তীতে পস্তাবেন না। আচ্ছা, তো কয়টা কাজ বললাম আমি সিলেকশন টুলের? 3টা বলছি, আপনারা 4টা বানিয়ে নিতে পারেন সেম, মানে ওই যে রিসাইজ একটা আর রোটেশন একটা, দুইটাকে আলাদাভাবে ধরতে পারেন, দুইটাকে একসাথে রাখতে পারেন। আলাদাভাবে ধরেন বেটার হবে। তো কি 4টা কাজ বানাইলো? ফার্স্ট ওয়ান কি? কোন একটা অবজেক্টকে সিলেক্ট করা, দেন ওই অবজেক্টটাকে ক্লিক করে বিভিন্ন জায়গায় ঘোরানো বা মুভ করা। থার্ড ওয়ান, ওকে রিসাইজ করা। এবং লাস্ট ওয়ান, ওকে রোটেট করা। কিভাবে রোটেট করব? দেখেন কর্নারের দিকে যখন আমি আমার সিলেকশন টুল নিয়ে যাই, দেখেন ওটা চেঞ্জ হইতেছে, দেখছেন? একটা রোটেশনের মতো অ্যাঙ্কার বা অ্যারো আসতেছে, যে অ্যারোটা দুই দিকে দেখাইতেছে, একটা নিচে একটা উপরে। এই অবস্থাতে যদি আপনি ক্লিক করে ধরে ওটাকে নিচের দিকে টান দেন বা উপরের দিকে টান দেন, ও সেন্টার বরাবর ঘুরবে, দেখছেন? তো অনেক সময় হবে যে আপনারা এই জিনিসটা ঘোরাতে যে সমস্যা হবে, পারফেক্টলি আসবে না, মিলবে না। যেরকম 0 ডিগ্রিতে নিয়ে আসা খুবই টাফ, ঠিক আছে? আবার দেখা যায় 45 ডিগ্রি যদি আমি বলি, 45 ডিগ্রিতে নিয়ে আসতে দাম বাইরে যাবে। তো তখন কি করতে হবে? তখন হইতেছে রোটেশনের সময় রোটেশন ধরে তারপরে শিফট চাপতে হবে। এখন কি হবে? এখন যদি আপনি ওটাকে নড়ান, ও কয়েকটা হাতে ধরা অ্যাঙ্গেলে ঘুরবে। যেমন এই জায়গাতে কি, ও প্রত্যেকটা ক্ষেত্রে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘুরবে, ঠিক আছে? 0 ডিগ্রি এই জায়গাতে কত 315 দেখাইতেছে, আসলে 315 না, এটা হইতেছে আপনার, সরি, 45 না। ও প্রত্যেকটা শিফট ধরে যখন করবে তখন কি হবে, প্রত্যেকটা জিনিস 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, মানে এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল পড়ছিলাম না ছোট থাকতে? ভূমির সাথে সরল রেখায় মানে লম্বভাবে যে কোণ মানে উৎপন্ন হয়, ঠিক আছে, তাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বলে। 90 ডিগ্রি অ্যাঙ্গেল মানে কি? এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। আমি যখন এটাকে ধরে শিফট চেপে ঘুরে দিচ্ছি, দেখেন ও এই কর্নার থেকে এই কর্নারে ডাইরেক্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আসতেছে। কর্নারটা এই জায়গায় ছিল, এই জায়গায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসছে। এবং আপনারা যখন ঘুরাইতে যাবেন তখন বুঝতে পারবেন যে জিনিসটা আপনাকে অন্য কোথাও যাইতে দিবে না, হয়তো 0 নয়তো 90, মানে আপনার যে কোনো এক জায়গাতে আসতে হবে, ঠিক আছে? 0 90, নাহলে এই জায়গায় নিচে এসে 360, নাহলে এই জায়গাতে 180, কোনো একটা জায়গাতে আপনার মানে ওরকম যাইতে হবে, ঠিক আছে? তো সিলেকশন টুলে কয়টা কাজ বাড়াইলো? 4টা কাজ, ঠিক আছে? নোট ডাউন থাকবে, মনে থাকবে। সিলেকশন টুলের কাজ শেষ। এরপর আমরা আসি হইতেছে কি ডাইরেক্ট সিলেকশন টুল। ওকে,
ডাইরেক্ট সিলেকশন টুলে কি কাজ হয় কে বলতে পারবে? ডাইরেক্ট সিলেকশন টুলে যে কাজ হয় সেটা হচ্ছে আমি কোনো একটা বস্তুকে সিলেকশন টুলের মতো সিলেক্ট করতে পারবো, বাট ডিফারেন্সটা কি একটু বলেন তো আমাকে, আর একটু জুম করে নেন। হুম, আচ্ছা দাদা, একটা ইয়ারফোন ছিল কানে, এই রিপন দাদা ইয়ারফোন মানে একটা মাইক মাইক কানের মাইক ছিল না? হ্যাঁ, রাখতে দিছি। হুম, দেখি একটু, কারণ আমার এটাতে হালাই করতে করতে মাজা ব্যথা হয়ে যায়। হচ্ছে কি ঠিকঠাক না। আচ্ছা, তো কোনো কিছু পাইতেছি আমরা এই জায়গায়, ডিফারেন্স কি কে বলতে পারবেন? কি 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 পাইছেন? মাইকের পাশে আর যখন ফিডব্যাক না মাইকের পাশে হুম? না, ওটা না। এটা কইরা। শোনা যাইতেছে? আচ্ছা, আমার জন্য সুবিধা হলো। তো ডিফারেন্স কি পাইলাম আমরা এই জায়গায়? হুম, দুইটা ডিফারেন্স বললেন শ্যামল, সেটা হচ্ছে কি রোটেট করা যায় না, আরেকটা কি বললেন? রিসাইজ করা যায় না। আচ্ছা, এবার আমি ফার্স্ট ডিফারেন্সটা আপনাদের ধরাই দিই। আমি যখন কি বলে এটা এটা ডাইরেক্ট সিলেকশন টুল না, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি যখন এই জায়গায় সিলেক্ট করতেছি, তখন ফার্স্ট যে সমস্যা হইতেছে সেটা হইতেছে এই যে আমার বাউন্ডিং বক্স আসতেছে না। দেখেন আমি এটাকে সিলেক্ট করলাম, জাস্ট চারটা পয়েন্ট দেখা যায়, কিন্তু যদি আমি এটাকে আমার এই সিলেকশন টুলতে সিলেক্ট করতাম তাহলে কয়টা পয়েন্ট দেখা যেত দেখেন, 1 2 3 4 5 6 7 8টা, তাই না? ডিফারেন্স দেখতে পাইছেন? দেখতে পাইছেন আপনারা ডিফারেন্স? কি ডিফারেন্স দেখতে পাইছেন বলেন? হুম, আমরা যখন সিলেকশন টুল দিয়ে সিলেকশন, আচ্ছা, আমরা যখন সিলেকশন টুল দিয়ে সিলেকশন করতেছি তখন যেটা হইতেছে ওর পাশে বাউন্ডিং বক্স আসতেছে। এই বক্সটা কি, মানে এটা একটা বক্স দেখাইতেছে, এটা একটা বক্স। দেখেন কথা বলতে নষ্ট মনে হয়। না ঠিক আছে, মাঝে মাঝে ডিসকানেক্ট হইতেছে। হ্যালো, আচ্ছা, তো আমরা যে সমস্যাটা মানে সরি মানে এই জায়গাতে যে জিনিসটা ডিফারেন্সটা দেখতে পাইতেছি সেটা হইতেছে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলে দেখেন আপনারা দেখতে পাইতেছেন কিনা এই জায়গাতে একটা বক্স আসে, দেখেন দেখছেন? একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট, এরকম সেম প্রত্যেকটা প্রত্যেকটা লাইনে মানে প্রত্যেকটা পার্শ্বে তিনটা করে পয়েন্ট আছে, একটা, দুইটা, তিনটা, ঠিক আছে? তো এটাকে বাউন্ডিং বক্স বলে, আমি যেটা বললাম আগে। বাউন্ডিং বাউন্ডিং BOUNDING, ঠিক আছে? বাউন্ডিং বক্স, এই বাউন্ডিং বক্স আসতেছে কি দিয়ে সিলেক্ট করলে? সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলে। কিন্তু যখনই আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ওটাকে সিলেক্ট করতেছি তখন দেখেন আমার বাউন্ডিং বক্স চলে গেছে, মাঝখানে ওই যে একটা করে ছিল সেটা নাই। কি সিলেক্ট আসছে? সেটা হইতেছে আমি এই যে রেক্ট্যাঙ্গেল না, রেক্ট্যাঙ্গেলের চারটা কর্নার থাকে, তাই না? চারটা কর্নার থাকে না? চারটা কর্নারে চারটা পয়েন্ট থাকে, বুঝছেন? এই চারটা পয়েন্ট ছাড়া আসলে রেক্ট্যাঙ্গেল তৈরি হবে না। যদি চারটা পয়েন্টের জায়গায় তিনটা পয়েন্ট থাকতো তাহলে কি হইতো? ট্রায়াঙ্গেল তৈরি হয়ে যেত, তাই না?
যদি এরকম 3টা পয়েন্ট থাকতো তাহলে কি হতো ট্রায়াঙ্গেল, বাট 4টা পয়েন্ট থাকার কারণে এই একটা দুইটা তিনটা চারটা পয়েন্ট থাকার কারণে চতুর্ভুজ। ওকে, তো যখন আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতেছি তখন ওই জাস্ট 4টা পয়েন্ট সিলেক্ট হইতেছে। বুঝতে পারছি, বুঝাইতে পারছি আমি? সবাই ক্লিয়ার? 4টা পয়েন্ট দিয়ে কি সিলেক্ট, মানে সরি, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কি সিলেক্ট হইতেছে? 4টা পয়েন্ট, ঠিক আছে। কিন্তু সিলেকশন টুল দিয়ে কি সিলেক্ট হইতেছে? হ্যাঁ বলেন, সিলেকশন টুল দিয়ে কি সিলেক্ট হইতেছে? বাউন্ডিং বক্স। সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলে আমার অবজেক্টে বাউন্ডিং বক্স আসবে। ডাইরেক্ট সিলেকশন টুল মানে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলে আমার ওই অবজেক্টে যে কয়টা পয়েন্ট আছে অ্যাঙ্কার পয়েন্ট, সেই কয়টা অ্যাঙ্কার পয়েন্ট আসবে। ওকে, জাস্ট পয়েন্ট লেখেন না, আপনারা ভুলে যাবেন, ওই জায়গাতে পয়েন্টের আগে অ্যাঙ্কার বসাই দেন, অ্যাঙ্কার পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, তো ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ হইতেছে আমি অ্যাঙ্কার পয়েন্ট গুলোকে মুভ করাতে পারবো। যেরকম আপনাদের ওই যে ফটোশপের লাস্ট যে প্রজেক্টটা ছিল, ওই প্রজেক্টে মেবি পাহাড়দের, তাই না, একটা ইয়ে ছিল, সেটা হইতেছে যে উপরের নাম লেখার জায়গাতে আপনার ওই যে রেক্ট্যাঙ্গেলের এক সাইডে চিকন এবং এক সাইডে মোটা, তাই না? দেখি আমার কাছে ইমেজটা আছে নাকি। এই তো দেখেন, এই যে দেখছেন, এই সাইডটা চিকন, এই সাইডটা মোটা, তাই না? আপনারা অনেকে ভাবতেছিলেন এটা কিভাবে করা যায়, কিভাবে করা যায়। দেখেন, যেটা করছে এই জায়গায় সেটা হচ্ছে এই যে একটা রেক্ট্যাঙ্গেল নিছে প্রথমে, এই রেক্ট্যাঙ্গেল না, আমরা নতুন আরেকটা নিই ওরকম করে, ঠিক আছে। এখন হয়েছে না অত, মানে অলমোস্ট এরকম। এবার যেটা করব সেটা হইতেছে আমি এটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম। আমার দেখেন রেক্ট্যাঙ্গেলের 4টা পয়েন্ট দেখা দিচ্ছে না? 4টা পয়েন্টে আমি এই পয়েন্ট যে কোনো একটা সিঙ্গেল পয়েন্ট সিলেক্ট করব। ধরেন এই সিঙ্গেলটা যে কোনো পয়েন্টের উপরে যদি আমি ক্লিক করি সেই পয়েন্টটা সিলেক্ট হবে। আর যদি আমি এই যে পাথ দেখেন, আমি যখন, আপনারা দেখতে পাইতেছেন কিনা জানি না, আমি যখন এই জায়গাতে, আপনারা প্র্যাকটিস করলে বুঝতে পারবেন, আমি যখন রেক্ট্যাঙ্গুলারের কোন একটা বর্ডারে নিতেছি তখন আমার কার্সরে লেখা আসতেছে কি পাথ, তাই না? কোন একটা বর্ডারে আপনি ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে কোন একটা বর্ডারের উপর ধরবেন, দেখবেন লেখা আসবে পাথ। আর যখনই আপনি কোন একটা পয়েন্টের উপরে ধরবেন তখন লেখা আসবে অ্যাঙ্কার, ঠিক আছে। তো যদি আপনি কোনো অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করেন তাহলে ওই নির্দিষ্ট অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট হবে। বাট আপনি যদি কোনো পাথের উপরে ক্লিক করেন তাহলে যেটা হবে সেটা হইতেছে ওই পাথটা সিলেক্টেড হবে। এই পাথ দেখছেন, আমি এই পাথটা সিলেক্ট করছি। তো কি জন্য দেখাইলাম, কারণ হইতেছে আপনার ডিজাইনের সময় অনেক সময় এরকম হবে যে আপনাকে জাস্ট এই পাথটা নড়াইতে হবে বা জাস্ট একটা পয়েন্ট নাড়াইতে হবে। তখন আপনি কিভাবে নড়াবেন? তখন আপনি ডাইরেক্ট সিলেকশন টুল ইউজ করবেন। যেরকম ওই যে যে আমাদের এই ডিজাইনটা দেখলাম, সেটাতে কি হয়েছিল, এক মাথা ছোট ছিল আর দুই মাথা বড় ছিল। তাহলে আমার কি, এই মাথাটা ধরেন বড় আছে, আমার এই মাথাটা ছোট করতে হবে। কিভাবে করব? আমি ফার্স্টে এই পয়েন্ট, অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করব, ওটাকে একটু নিচে নিয়ে আসব। দেখেন, আমি যদি নরমালি নিচে নিয়ে আসতে চাই তাহলে কি হয়, আমার এদিক ওদিক চলে যাওয়ার সম্ভাবনা আছে না? হাত নড়ে গেলে সাইজ নষ্ট হয়ে যাবে। তাহলে কি করতে হবে? সিলেক্ট করা অবস্থায় শিফট চাপতে হবে, মানে সিলেক্ট করা অবস্থায় আমি যখন এর উপরে ক্লিক করে ধরতেছি, ধরার পরে নিচে টানতে সময় আমাকে শিফট চাপতে হবে। এবং চাপলে দেখেন ও একবারে সোজা বরাবর নামতেছে। হয়তো নিচে সোজা বরাবর যাবে, নয়তো উপরে সোজা বরাবর যাবে, নয়তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, নয়তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে। বুঝতে পারছেন?
ও ওই যে নির্দিষ্ট অ্যাঙ্গেলের মধ্যেই নড়াচড়া করবে। তো আমি শিফট চেপে ওকে নিচের দিকে নামাইলাম। কতখানি নামাবো? সামান্য একটু। তারপর নিচের অ্যাঙ্কার পয়েন্টটা ক্লিক করলাম, তাহলে কি হলো দেখেন, অ্যাঙ্কার পয়েন্ট যখন সিলেক্টেড থাকতেছে না তখন দেখেন ব্ল্যাক হয়ে আছে, দেখছেন? আপনারা দেখতে পাইতেছেন না? আচ্ছা, আপনারা যখন সিলেক্ট করবেন তখন আরো ভালো বুঝতে পারবেন। আমার এই জায়গার যে অ্যাঙ্কার পয়েন্টটা এটা হয়ে আছে কি হোয়াইট, মানে ভিতরে কিছু দেখা যায় না, বাট যখন আমি এটাকে সিলেক্ট করতেছি তখন এটা কালার ফিল হয়ে যাইতেছে। ঠিক আছে? এই যে দেখেন হোভার করলে দেখা যাচ্ছে এটা সাদা দেখা যায় না, ভিতরে ফাঁকা। যখন আমি এটার উপরে নিতেছি তখন দেখেন ভিতরে ব্লু কালারে ফিল হয়ে আছে। ঠিক আছে? কারণ কি? কারণ হচ্ছে এটা সিলেক্টেড বুঝাইতেছে। তো আমি এটাকে সিলেক্ট করলাম, করার পর এটাকে ক্লিক করে ধরে শিফট চেপে উপরে নিয়ে আসলাম কতটুকু, যতটুকু আমার প্রয়োজন হবে। এটাকে আরেকটু নিয়ে আসি। দেখেন দিকে আমার ওই শেপ তৈরি হয়েছে কিনা, যেরকমটা এই জায়গাতে ছিল। এই জায়গাতে আরো ছোট ছিল, তাহলে কি করতে হবে আমাদের? এটাকে আরেকটু ছোট করতে হবে, অথবা এই দুটাকে আমরা একটু বড় করতে পারি। ধরেন এই কর্নার ধরলাম, এই অ্যাঙ্কার ধরলাম, এটাকে একটু শিফট চেপে উপরে নিলাম। এই অ্যাঙ্কার ধরলাম, এটাকে একটু শিফট চেপে নিচে নিলাম। ঠিক আছে? হয়েছে না এরকম? তাহলে ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ কি হইলো? যে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে কোনো একটা অবজেক্টের পাথ সিলেক্ট করতে পারি। এখন ধরেন আমি চাইতেছি যে এই যে মাঝখানের গ্যাপটা আমি আরেকটু কমায় দিব, তাহলে কিভাবে কমাবো? মাঝখানের গ্যাপ কমানোর মানে হইতেছে হয়তো আমাকে এই লাইনটা একটু নিচে নিয়ে আসতে হবে, না হলে এই লাইনটা একটু উপরে নিয়ে আসতে হবে, তাই তো? তাই না? মানে দুই লাইনের মাঝখানের গ্যাপটা আমাকে কমাইতে হবে। কিভাবে কমাবো? আমি দুই ভাবে করতে পারি। আমি এই অ্যাঙ্কার দুটো একসাথে সিলেক্ট করা অবস্থায় এটাকে টান দিতে পারি। আবার আমি জাস্ট পাথ সিলেক্ট করে পাথকে টান দিতে পারি। দেখছেন কমছে? পাথকে টান দিলে কি হবে? পাথকে টান দিলে পাথের সাথে পাথের দুই মাথার অ্যাঙ্কারও চলে আসবে। তো ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ কি? আমি কোন একটা অবজেক্টের পাথ সিলেক্ট করে সেই পাথকে রিসাইজ না, কিন্তু এটা রিসাইজ না, স্কেলিংও না, এটাকে কি বলে রিঅ্যালোকেট বা মুভ করতে পারি। ঠিক আছে? রিঅ্যালোকেট মানে আগে এই জায়গাতে ছিল, এখন ওটাকে নতুন আরেকটা জায়গায় আমি নিয়ে গেলাম। বুঝতে পারছি? আরো শব্দ দিতে হবে, না বুঝলে না বলতে হবে। কি বুঝতে পারছি? কে কে বুঝিনি হাত তুলে তো। হুম। আচ্ছা, তো ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ হইতেছে আমরা কোনো একটা অবজেক্টের পাথ সিলেক্ট করে সেই পাথকে রিঅ্যালোকেট করতে পারি, কোনো একটা অবজেক্টের নির্দিষ্ট একটা অ্যাঙ্কার পয়েন্টকে সিলেক্ট করতে পারি, এবং সেই অ্যাঙ্কার পয়েন্টকে রিঅ্যালোকেট করতে পারি। দেখছেন? আমি অ্যাঙ্কার পয়েন্টকে মানে এই অ্যাঙ্কার পয়েন্টকে চাইলে এই জায়গাতে নিয়ে যেতে পারবো, চাইলে এটাকে মাঝখানে নিয়ে এসে এটাকে এরকম দিতে পারবো, চাইলে এটাকে এই কর্নারে নিয়ে যে ট্রায়াঙ্গেলের মতো শেপ দিতে পারবো। ঠিক আছে? তো আমরা চাইলে কি করতে পারি? ফার্স্ট কাজ কি ডাইরেক্ট সিলেকশন টুলের? কি বললাম বলেন? হুম। ডাইরেক্ট সিলেকশন টুলের ফার্স্ট কাজটা কি বলছি? আচ্ছা, আমি এদের মধ্যে একজন বলেন তো, বলেন বলেন। কে বলবেন, শিবাত নূর নাকি দাসি সিং? হুম। আমি স্পেসিফিক ভাবে বলছিলাম যে ফার্স্ট কাজ কি, এই জন্য বলতেছি নোট ডাউন করেন, নোট ডাউন করেন। সিঙ্গারা দিয়ে গেছে, কাগজটা ছেড়ে সিঙ্গারার নিচে কাগজের উপরে রাখেন। বাহানা দিলে বাহানার অভাব পাওয়া যায় না, বুঝছেন? মানুষের 3 নাম্বার হাত হইতেছে অজুহাত। যখন দুই হাত কাজ করাতে ইচ্ছা হয় না তখন মানুষ 3 নাম্বার হাত ইউজ করে। তো যদি আপনার মনে হয় যে আপনি দুই হাত কাজ করাবেন না, সেটা আলাদা কথা, তাহলে অজুহাত আছে সবসময়।
সব সময় সাথে পাবেন না, এটাকে কোনো না কোনো জায়গা পাবেন। আচ্ছা, আবার বলতেছি লাস্ট টাইম, ডিরেক্ট সিলেকশন টুলের ফার্স্ট কাজ হইতেছে আমরা কোনো অবজেক্টের পাথ সিলেক্ট করে সেই পাথকে রিঅ্যালোকেট করতে পারি। দেখতেছেন, পাথকে রিঅ্যালোকেট করতে পারি। সেকেন্ড কাজ হইতেছে আমরা কোনো অবজেক্টের নির্দিষ্ট অ্যাঙ্কার পয়েন্টকে সিলেক্ট করে সেই অ্যাঙ্কার পয়েন্টকে রিঅ্যালোকেট করতে পারি। বুঝতে পারছি? হুম, থার্ড কাজ কি? আমরা কোনো অবজেক্টের নির্দিষ্ট কোনো অ্যাঙ্কার পয়েন্টকে সিলেক্ট করে কি করতে পারি? কি করতে পারি? রিঅ্যালোকেট করতে পারি। ঠিক আছে, দেখেন এই যে নিচের কর্নার এই অ্যাঙ্কার পয়েন্ট বা উপরের এই কর্নার এই অ্যাঙ্কার পয়েন্ট, যে কোনো একটাকে আমরা সিলেক্ট করতে পারি। আমরা চাইলে একাধিক অ্যাঙ্কার পয়েন্টও সিলেক্ট করতে পারবো। কিভাবে পারবো বলেন দেখি? একাধিক জিনিস সিলেক্ট করার নিয়ম কি ছিল ফটোশপে? আমি একটা সিলেক্ট করে রাখছি, সেম অবস্থাতে শিফট ক্লিক করে ধরে আমাকে আরেকটা সিলেক্ট করতে হবে। আমি একটা না, আরো যে কয়টাতে শিফট ক্লিক করে ধরে সিলেক্ট করব সবগুলাই সিলেক্টেড হয়ে যাবে। দেখেন এখন আমার চারটায় সিলেক্টেড। বুঝতে পারছেন? ক্লিয়ার? তাহলে আমি কিভাবে মাল্টিপল পয়েন্ট সিলেক্ট করব? কোনটা? তৃতীয় কাজ এখনো বলি নাই তো। আরে কি খুশি হয়েছে শ্যামল। আচ্ছা যাই হোক, তৃতীয় কাজ এখনো বলি নাই। থার্ড কাজ হইতেছে এই যে আমি অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করতেছি, আপনারা কি কোনো একটা নতুন জিনিস খেয়াল করছেন? নতুন না, এটা পুরাতন, ফটোশপে ছিল বাট বারবার আসতো না। কি সেটা বলেন তো? হুম, ঠিক অ্যাঙ্কার পয়েন্টের সামনে চারটা সার্কেল আছে। ঠিক আছে, আপনাদের কাছে ডট মনে হইতেছে, আসলে সার্কেল, ভিতরে ফাঁকা আছে এবং তার ভিতরে একটা ডট, সার্কেলের ভিতরে একটা ডট আছে। আপনারা যখন খুলবেন তখন দেখতে পাবেন ফটোশপে এটা ছিল, এই জায়গাতেও আছে। বাট অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপের সিএস 6 বা তার আগের ভার্সন গুলোতে এই অপশন গুলো নাই। এটা সিসি যে নতুন ভার্সন গুলো আসছে, ক্রিয়েটিভ ক্লাউড ভার্সন, সেগুলোতে এই অপশনটা ফটোশপ দিছে, ফটোশপ ইলাস্ট্রেটর বা অ্যাডোবি দিছে আর কি। কাজ কি এটার? স্মুথ না, রাউন্ড করা। স্মুথ জিনিসটা আলাদা, রাউন্ড করা বলবেন। আমি চাইলে এই রেক্ট্যাঙ্গুলারকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলারে কনভার্ট করতে পারি। কিভাবে? ধরেন আমি চারটা পয়েন্ট সিলেক্টেড অবস্থায়, মানে আমার এই রেক্ট্যাঙ্গুলারটা মাঝখানে ক্লিক করলাম, চারটা পয়েন্ট সিলেক্ট হয়ে আছে। এমন অবস্থায় যদি আমি যে কোনো একটা কর্নারের একটা পয়েন্টকে ধরে ভিতরের দিকে টান দেই, দেখেন একটা নির্দিষ্ট, এই যে কি হইলো দেখছেন? বুঝতে পারছেন কি হয়েছে? কি হয়েছে যে ওর কর্নার গুলো রাউন্ডেড হয়ে গেছে, ও রেক্ট্যাঙ্গুলার থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলারে ট্রান্সফার হয়েছে। ঠিক আছে, সিলেকশন টুল দিয়ে হয় না মুভ টুল দিয়ে হয়? মানে সিলেকশন টুল দিয়ে, হ্যাঁ সিলেকশন টুল দিয়ে হয়। করেন সিলেকশন টুল দিয়ে, কি হবে? কিভাবে হবে? দামেন দামেন, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতেছেন আপনি? সিলেকশন টুল দিয়ে ক্লিক করেন দেখি, আপনি সিলেক্ট করেন দেখি। ওকে, আসতেছে সেম কাজ। তাহলে এটা সিলেকশন টুলে অ্যাড করে রাখেন। ওকে, যাইতেছি ওটাতে। আচ্ছা, তো সেম কাজটা সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল দুটো দিয়ে করা যাইতেছে, তাই না? বাট ডিরেক্ট সিলেকশন মানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা স্পেসিফিক জিনিস করা যায়, সেটা সিলেকশন টুল দিয়ে করতে পারবেন না। সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি যখন সিলেক্ট করতেছেন চারটা পয়েন্ট সিলেক্ট হয়েছে, এখন আপনি চাইতেছেন যে আমি একটা নির্দিষ্ট পয়েন্ট সিলেক্ট করব। সাপোজ আমি জাস্ট আমার এই নিচের মাথাটা আমি এই জাস্ট এটাই কর্নার করব। তো কিভাবে করতে হবে? আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে
কর্নারে ক্লিক করব, কর্নারে যে অ্যাঙ্কার পয়েন্ট এটার উপরে ক্লিক করব, করে দেন ওই একটা অ্যাঙ্কার পয়েন্টের নিচেই দেখেন আমার ওই ডট আসছে, অন্য কোনোটাতে কিন্তু নাই, কারণ অন্যগুলো সিলেক্টেড না। তো যেটার উপরে আমার ডট আসছে ওটাকে ধরে জাস্ট আমি কি টান দিলেই কি হবে, এটা সিলেকশন দিয়ে হইতেছে, কিভাবে হইতেছে? হুম, সিলেকশন টুল দিয়ে একটা কোণা ক্লিক করতেছেন কিভাবে দেখেন একটু। আপনি কন্ট্রোল চেপে করছেন, তো আপনি আরেকটা রেক্ট্যাঙ্গুলার বানান দেখুন। হ্যাঁ, আচ্ছা, এটা এটা মেবি 2022 এর ভার্সন যাদের গুলাতে আছে তাদের গুলাতে হবে, তাই না? আমারটা 2020 এর ভার্সন, সেই ক্ষেত্রে আমি একটু বুড়া মানুষ, ওল্ড ওল্ড ভার্সনে আছি, যার কারণে আমারটা হইতেছে না। ওকে, তো দেখেন, আপডেট হবে, নতুন কিছু আসবে, নতুন জিনিস আসবে, এটাই স্বাভাবিক। তো আমারটাই সেই জিনিস হয় না, আমি চাইলেও এই একটা সিঙ্গেলকে করতে পারবো না সিলেকশন টুল দিয়ে, বাট আপনাদের খেলাতে করতে পারবে। তো কিছু কিছু পিসিতে 2020 এর ভার্সন আছে, তাদের টেনশন নেওয়ার কোনো কারণ নেই। 2020 এর ভার্সনে আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে না সিলেকশন টুল দিয়ে না পারলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে পারতেছেন। আর যদি 2020 না 22 থাকে তাহলে তো আপনাদের জন্য ভালোই হলো, আপনারা দুইটা টুলেরই সেম কাজ করতে পারতেছেন। এই সাদা সাদা ফোঁটা, আচ্ছা, এটাকে আপনার কি বলে ওটা, কর্নারিং কর্নারিং পয়েন্ট বা কর্নারিং অ্যাঙ্কার বলে, ঠিক আছে? তো এটা একটা মজার জিনিস আছে, আপনি কতদূর পর্যন্ত কর্নার করতে পারবেন, একটা নির্দিষ্ট টাইম পর আপনি কর্নার করতে পারবেন না। যেরকম আমি যদি চাই যে আমি এই কর্নারটাকে একবারে পুরা গোল করে ফেলবো, আমি চাইলে পারবো না। কারণ প্রত্যেকটা কর্নার, মানে এই যে এই আমার যে বিন্দু মানে অ্যাঙ্কার পয়েন্ট, সেই অ্যাঙ্কার পয়েন্টের নিচে যে কর্নার আছে সেই কর্নারটুকু ওই অ্যাঙ্কার পয়েন্ট থেকে পরের অ্যাঙ্কার পয়েন্টের অর্ধেক পর্যন্ত আমাকে কর্নার করতে দেবে, ঠিক আছে? এই জায়গার ক্ষেত্রে এই যে এটা হইতেছে হাফ, এই দুইটা, তা আমি যখন এটা টানতেছি দেখেন, কর্নারটা যাইতে যাইতে যখনই হাফের কাছে যাবে তখনই ও আমাকে লাল একটা ইয়ে দিবে, দেখেন দেখছেন লাল হয়ে গেছে। আপনারা লাল দেখতে পাইতেছেন না, যদি আমি এটার কালার চেঞ্জ করে দিই তাহলে হয়তো ভালো দেখতে পাবেন। এখন দেখেন, আমি যখন এই কর্নারটা টানতে টানতে আসতেছি, ওর কর্নারটা কমতে কমতে আসতেছে, দেখছেন? এই যে এই জিনিসটা কমতেছে না, এই পর্যন্ত ও আসবে, এরপরে আর যাবে না। তো কোন, দেখি আমরা ট্রাই করি, দেখছেন মিডল পর্যন্ত আসছে, যে লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? লাল মানে হইতেছে ও আমাকে আর যাইতে দিবে না, আর এর নিচে যাবেই না, তো এই পর্যন্ত লাস্ট নেবে। সেম জিনিসটা এই জায়গার ক্ষেত্রেও, এই জায়গাতে যদি আমি ধরি, এই জায়গাতে দেখেন আমি এটাকে চেঞ্জ করছি না, এই যে হাইট ওয়েট চেঞ্জ করছি, ও রেক্ট্যাঙ্গেল নাই আর, ও এখন মনে করেন চেঞ্জ হয়ে গেছে, ও নর্মাল পাথ হয়ে গেছে, যার কারণে যখন আমি ওকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতেছি তখন ওর কর্নার গুলো আসতেছে না। যেরকম এটা রেক্ট্যাঙ্গেল ছিল, এখন এটা ইন্টিগ্রেট আছে, মানে হইতেছে আমি এটাকে কোনো দিক থেকে ভাঙি নাই বা নড়াই নাই বা কোনো একটা পয়েন্ট নড়াই নাই, যার কারণে ওর এই পয়েন্ট গুলো এখনো দেখা যাইতেছে। কিন্তু এটাকে আমি নড়াইছি, এক নির্দিষ্ট পয়েন্ট ধরে নড়াইছি বা নষ্ট করছি, যার কারণে এটাকে যখন সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতেছি আমার কোনো অ্যাঙ্কার পয়েন্ট আসতেছে না, তাই না? বুঝতে পারছি? আচ্ছা, অ্যাঙ্কার পয়েন্ট আসতেছে না, এখন কি করতে হবে সেটা হইতেছে, এটাকে যদি আমি নাড়াইতে চাই বা এটাকে যদি আমি এরকম বাঁকা করতে চাই তাহলে আমাকে ওই ডিরেক্ট সিলেকশন টুলে যাইতে হবে। আপনাদের যারা নতুন ভার্সন আছে তাদের কি আসতেছে? হুম, আচ্ছা, তাহলে এটাকে করার জন্য ডিরেক্ট সিলেকশন টুল আমাকে সিলেক্ট করতে হবে। দেখেন চারটা অ্যাঙ্কার পয়েন্টে দেখা যাইতেছে, আমি যদি এখন এটাকে টানি, জুম করে দেখাই, এটাকে টানি, ও একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত আসবে, কোন পর্যন্ত? মিডল পর্যন্ত, ঠিক আছে?
দেখছেন মিডিল পর্যন্ত আসছে লাল হয়ে গেছে। এটারও কালার চেঞ্জ করে দিলে ভালো বুঝতে পারবেন। এটাকে আমি টানতে টানতে মিডিল পর্যন্ত নিয়ে আসি, দেখেন যেই মিডিলে ঠেকবে আর লাল হয়ে গেছে, দেখছেন? আবার এই পারে কিন্তু মিডিলে ঠেকে নেই, এই পর্যন্ত আসি শেষ। কেন মিডিলে ঠেকে নাই? কারণ হইতেছে এটা, এই যে এই পারের অংশ ছোট, এই পারের অংশ বড়, যার কারণে এই পারের অংশ ফার্স্টে মিডিল ঠেকে গেছে, এবং সেটা যে কোনো পার্শ্বে মিডিল ঠেকুক, মিডিল বরাবর আসলেই ও কি হবে, অফ হয়ে যাবে। তো এই পাশে মিডিলটা আগে ঠেকে গেছে, যদি কোনো কারণে এই পাশটা এই পাশের চেয়ে বড় হইতো, তাহলে এই পাশের মিডিল আরো পরে ঠেকতো, এই মিডিলটা আগে ঠেকতো। তো এই মিডিলটা যে পর্যন্ত, যেরকম এই পারে বড়, দেখেন আমি যদি এটাকে ধরে টান দেই, আমার ভাববো যে এটা মিডিল পর্যন্ত যাবে, বাট যাইতেছে না, এরপরে আর যাইতেছে না। কেন? কারণ আমি এই পারে তাকালে দেখবো এটা মিডিলে চলে আসছে। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের মানে কাজে দিবে আর কি, ধীরে সুস্থে যখন আমরা কাজ করব। তো কি কি দেখলাম আমরা এখন পর্যন্ত? সিলেকশন টুল আর ডাইরেক্ট সিলেকশন টুল। ওকে, তো এবার একটা মজার জিনিস দেখবো, যেটা আমরা হইতেছে আগেও দেখছিলাম, আগেও কাজ করছি। তার আগে একটা জিনিস আপনাদের বলে নেই, সেটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল হোক বা সিলেকশন টুল হোক, আমাদের স্ট্যাটাস বারে কয়েকটা জিনিস দেখা যায়। ঠিক আছে, স্ট্যাটাস বারে কি কি দেখা যায়? ফার্স্ট হইতেছে এই যে এই জায়গাতে কি এটা, ফিল কালার। নিচের যে ফিল কালার, সেম ফিল কালার কোন জায়গায়, উপরে এই জায়গাতে আছে। আমি চাইলে এই জায়গাতে ক্লিক করেও একটা কালার প্যালেট চুজ করতে পারবো, বা যদি আমার কাছে মনে হয় যে না আমি কাস্টম কালার নিব, সেক্ষেত্রে আমি এই জায়গা থেকে এই যে নিচে এসে এখান থেকে কাস্টম কালার নিতে পারবো। ওকে, এই জায়গাতে কি আছে, স্ট্রোক। আপনি যদি চান যে আপনার কোনো একটা কালার প্যালেট, যেরকম ডিজাইনিং এর ক্ষেত্রে আমি বলছিলাম যে মুড বোর্ড, কালার, এগুলো আগে তৈরি করে নিতে হয়। মুড বোর্ড, স্কেচে কি করতে হয়, ফন্ট, কালার, এই জিনিসগুলো আগে থেকে ফিগার আউট করতে হয়, তাই না? তো আপনি যদি আগে থেকে ফন্ট নিয়ে নেন, কালার নিয়ে নেন, সেই কালারগুলোকে কই সাজায় রাখবেন? হয়তো ডিজাইনের সাইডে কোনো একটা জায়গায়, যেটাকে আমরা স্কেচ বলতেছি, স্কেচে। অথবা আপনি চাইলে ইলাস্ট্রেটর, ফটোশপ ইলাস্ট্রেটর দুই জায়গাতে আছে, আপনি চাইলে সোয়াচ হিসাবে কালার গুলোকে সেভ করে নিতে পারেন। এটা আমরা পরবর্তীতে দেখব। তো সোয়াচ কালার গুলোই এই যে এই জায়গাতে দেখাবে বক্স আকারে। তা আপনি সোয়াচ নির্দিষ্ট নামে সেভ করতে পারবেন, নির্দিষ্ট কয়েকটা কালার দেখাবে, এবং সেই কালার গুলো এই যে এই জায়গাতে সেভ থাকবে কতগুলো সোয়াচে, মানে সোয়াচের মধ্যে যে কোন সোয়াচটা আপনি সেভ করছেন। ঠিক আছে, সেই সোয়াচটাকে আপনি যে সিলেক্ট করলে আপনার সেই কালার গুলো এখানে দেখাবে, যেন ওই কালার গুলোর মধ্যে থেকে আপনি পছন্দের কালারটা আপনি চুজ করতে পারবেন। বুঝতে পারছি? আচ্ছা, তো এবার একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে ফিল কালার গেল, এই জায়গাতে কি আসলো, স্ট্রোক, তাই না? এখানে কি আসছে, স্ট্রোক। এরপর এই জায়গাতে কি লেখা আছে, স্ট্রোক লেখা আছে, এবং তারপরে একটা নাম্বার দেওয়া আছে, কত পয়েন্ট। ঠিক আছে, দেখেন আমি ওর উপর হোভার যখন করতেছি তখন কি লেখা আসতেছে, স্ট্রোক ওয়েট। স্ট্রোক ওয়েট, ওয়েট মানে কি, এই স্ট্রোকটা কতটা ভারী হবে বা মোটা হবে, সেটা আমার কাছে এই জায়গায় জানতে চাইতেছে। তো আমি যদি চাই যে আমার স্ট্রোকটা আরো বেশি মোটা দিব, তাহলে আমি এই জায়গা থেকে মোটা স্ট্রোক সংখ্যা বাড়াইতে পারি। এখানে 100 পর্যন্ত দেওয়া আছে, আপনি চাইলে 100 বেশিও স্ট্রোক দিতে পারেন। অনেক সময় হয় যে আপনার ডিজাইনের আর্টবোর্ড যত বড় হবে আপনার স্ট্রোক তত বেশি লাগবে। ঠিক আছে, তো সেই অনুযায়ী আপনি স্ট্রোক দিতে পারবেন। স্ট্রোকেও চাইলে যে কোনো কালার আপনি সিলেক্ট করতে পারবেন, এই জায়গা থেকে প্যালেট, আর নিচের এই জায়গা থেকে কাস্টম কালার। ঠিক আছে, এরপরে কি আসতেছে, এটা হচ্ছে ভ্যারিয়েবল উইথ প্রোফাইল। ভ্যারিয়েবল উইথ প্রোফাইল কি, আমি যে স্ট্রোকটা দিতেছি সেই স্ট্রোকটা কেমন, সরি স্ট্রোক না, মানে যে পা তাকাইতেছি, ধরেন আমি এই জায়গাতে একটা পা তাকাইলাম, পাত বলতে এরকম একটা লাইন দিলাম, এই লাইনটা কেমন লাইন হবে, নরমাল লাইনের মতো সমান, মানে যেরকম সমান একটা টান হবে, নাকি এর এক সাইড মোটা এক সাইড চিকন হবে, না মাঝখানে মোটা হবে,
সেই জিনিসটা ডিফাইন করে হইতেছে এই জিনিস ভ্যারিয়েবল উইথ প্রোফাইল। এই জায়গাতে দেখেন কয়েকটা অলরেডি দেওয়া আছে, যেরকম এটা দেওয়া আছে প্রোফাইল 1। এটা করলে কি কি হবে, আপনি এটা করার পর যখন আপনি একটা লাইন ক্লিক করবেন, সরি এটা উইথ স্ট্রোকটা একটু বাড়ায় দিতে হবে, তাহলে ভালো মতো বুঝতে হবে। দেখছেন, আপনি যখন লাইনটা সিলেক্ট থাকা অবস্থায় অথবা লাইন ড্র করার আগে আপনি যখন স্ট্রোকটা বাড়ায় দিতেছেন এবং এই যে ভেরিয়েবলটা এটাকে আপনি চেঞ্জ করতেছেন, তখন আপনার লাইনটা ওইরকম ভাবে তৈরি হইতেছে। ঠিক আছে, আমি যদি এই প্রোফাইলকে এরকম চেঞ্জ করি, তাহলে দেখেন আমার আকারটা চেঞ্জ হয়েছে না? সেম জিনিসটা আমার এখানে আরো কয়েকটা আকার আছে, আমি এক একটাকে এক এক রকম চেঞ্জ করতে পারবো। যেটা যেরকম আছে সেরকম আমি আমার ডিজাইনকে বানাইতে পারবো। এখন আপনার মাথায় আসতে পারে এটার দরকার কি? এটারও দরকার আছে। কিছু কিছু সময় আপনার ভিতরের লাইনটা দেখা যায় যে একদিকে একটু মোটা একটু চিকন বানাতে হবে। কিভাবে বানাবেন? এই যেটা মোটা চিকন, ঠিক আছে, আমি এটা দিলাম, দেখেন আমার ডিজাইন এক সাইডে মোটা এক সাইডে চিকন। স্ট্রোক যদি আমি কমাই দিই, তাহলে আমার এটা খুব চিকন হয়ে যাবে। তখন কি হবে, তখন আমার এটা দেখে মনে হবে যে এই সাইডে মোটা দাগ, এই সাইডে চিকন দাগ, তাই না? আবার যদি আমি চাই যে আমার এটাকে পটলের মতো লাগবে দেখতে, মানে দুই সাইডে চিকন মাঝখানে মোটা, আমি এটাকে সিলেক্ট করব, দেন আমি এই জায়গা থেকে এই যেটা দিব প্রোফাইল 1, তাহলে দেখেন আমার এই জায়গাতে কি হইলো, এটা এক সাইড চিকন মাঝখানে মোটা আবার আরেক সাইড চিকন, ঠিক আছে। তা আমি এটার উইডথ কে যদি বাড়ায় দেই, তাহলে এটা আরো মোটা লাগবে। উইডথ যত বাড়াবো তত বেশি মোটা লাগবে মাঝখানে, উইডথ যত কমাবো, মানে স্ট্রোক আর কি, স্ট্রোকটা যত কমাবো আমার তত চিকন হবে। ওটা যেরকম স্ট্রোক 5 এ দিলে ওটাকে দেখা যাচ্ছে না, বাট ও কিন্তু আছে এই জায়গায়, ঠিক আছে। তো এটা গেল হইতেছে আপনার কি ভেরিয়েবল উইথ প্রোফাইল। এরপরে আসতেছে এটা হচ্ছে ব্রাশ ডেফিনেশন। ব্রাশ ডেফিনেশন কি, আমি কোনো কিছু বানানোর আগে এই জায়গাতে আগে ডিফাইন করতে পারবো ওটা কত মোটা হবে, কত চিকন হবে, কি হবে। যেরকম এটা 5 পয়েন্টের রাউন্ড ব্রাশ মানে গোল ব্রাশ, এটা কি 15 পয়েন্টের রাউন্ড ব্রাশ। এই জায়গাতে আবার আছে 3 পয়েন্টের ওভাল ব্রাশ, এই জায়গাতে আছে কি 5 পয়েন্টের ওভাল ব্রাশ। এগুলোতেও জিনিসটা ডিফার করে, কিরকম ডিফার করে দেখেন, আমার যখন এটা 5 পয়েন্টের রাউন্ড ব্রাশ থাকতেছে তখন আমার খুব সুন্দর লাইন দেখা যাচ্ছে, তাই না? চারিদিকে সমান রাউন্ডেড। যখনই আমি এটাকে 15 পয়েন্টের রাউন্ড ব্রাশ বানাইতেছি, মানে মোটা হয়ে গেছে, তার মানে কি ব্রাশের এটা হচ্ছে বড় মোটা ব্রাশ, যার কারণে লাইনটা মোটা আসছে। সেম জিনিসটার পাশে যদি এটা করি 3 পয়েন্টের ওভাল, ওভাল দিলে কি হবে খেয়াল করতে পারতেছেন কিনা জানি না, বাট এই কর্নার এবং এই কর্নারটা একটু দেখেন, এই দুইটা কর্নার কি হয়েছে একটু তেরছা বাঁকা, দেখছেন? এটা একটু তেরছা বাঁকা, এটা একটু তেরছা বাঁকা, তাই না? হুম, তো তেরছা বাঁকা দেখতে পাচ্ছেন এখন। এটা কারণ কি, কারণে ব্রাশটা একটু ওভাল আকৃতির, একটু ডিমের মতো এরকম ডিম্বাকৃতি, যার কারণে এই ডিম্বাকৃতি ব্রাশ দিয়ে যখন টান দেওয়া হয়েছে তখন এটা ওরকম লাগছে। সেম জিনিসটাই এর পরেরটা যদি দেখি 5 পয়েন্টের ওভাল ব্রাশ, এটা কত ছিল 3 পয়েন্ট, এবার এটা 5 পয়েন্ট। এই ওভালটা আবার একটু অন্যরকম, দেখেন ক্লিক করা মাত্র অন্য একটা শেপ আসছে না? তো এই ওভালটা আবার আরো বেশি হালানো বা আরো একটু গোল। আমরা যদি বলি যে কেমন ওভাল হইতে পারে এই ব্রাশ, দেখেন এই ব্রাশটা নরমালি হইতেছে এরকম। বুঝছেন? এই যে দেখতেছেন এই জিনিসটা, ব্রাশটা হইতেছে এরকম। এরকম ব্রাশ দিয়ে যখন আমি এটাকে টান দিব এই সাইডে, তখন এটা কি হবে, এইভাবে একটা দাগ ছাড়তে ছাড়তে যাবে এবং দেখেন লাস্ট মাথাতে যেও ওইটা ওরকমই থাকবে, দেখছেন? মানে আমি এরকম একটা ব্রাশকে টান দিয়ে এই মাথা থেকে এই মাথায় যদি নিয়ে আসি তাহলে এরকম হবে। বুঝাতে পারছি?
5 পয়েন্টের ওভাল মানে এরকম ওভাল, মানে ওভাল বলতে ডিম্বাকৃতি, এরকম ডিম্বাকৃতি, ঠিক আছে। এরপরে আরো আছে কি 5 পয়েন্ট ফ্ল্যাট। 5 পয়েন্ট ফ্ল্যাট কি, ধরেন আমি এটাকে চেঞ্জ করলাম, এটা ক্লিক করলাম, দেখেন চওড়া হয়ে গেছে না? কেন এরকম চওড়া হলো? কারণ এই ব্রাশটা হইতেছে ফ্ল্যাট ব্রাশ। ফ্ল্যাট বলতে এই ব্রাশটা হইতেছে এই যে এরকম চওড়া এরকম ব্রাশ। দেখতে পাচ্ছেন এরকম ব্রাশ, এরকম ব্রাশকে যখন আমি এ বরাবর টানতেছি না, তখন কি হবে? এরকম দাগ আসবে না? তো এটা কি ফ্ল্যাট একটা ব্রাশ, 5 পয়েন্টের ফ্ল্যাট ব্রাশ এরকম দিতেছে। এই জায়গাতে আমার আরেকটা আছে কি টাচ ক্যালিগ্রাফি ব্রাশ। টাচ ক্যালিগ্রাফি ব্রাশটা কি? এটা হচ্ছে এরকম একটা আউটপুট দিতেছে। এই জিনিসগুলো কি কাজে আসবে বা কেন, পরে যখন আমরা কাজ করব আমরা ডিটেইলসে দেখতে থাকবো। এখন জাস্ট জেনে রাখেন যে এই জায়গাতে আমার ব্রাশের কিছু প্রিসেট আছে। ওকে, আচ্ছা, তো এরপর আসি কিসে, অপাসিটি। অপাসিটি কি? এই লাইনটা কতটুকু দেখা যাবে বা কতটুকু ফেড হবে, এটা হচ্ছে অপাসিটি। দেখছেন আমি যখন অপাসিটি বাড়াইতেছি তখন এটা ডার্ক দেখা যাইতেছে, অপাসিটি কমাইলে ধীরে 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 ফেড হইতে হইতে একটা সময় নাই হয়ে যাবে। বুঝতে পারছেন? যে অপাসিটি ফটোশপে করছিলাম সেম জিনিস। স্টাইল, স্টাইল কি? স্টাইলে ক্লিক করলে এই জায়গাতে অনেকগুলো কি বলে আপনার ওই প্যাটার্ন টাইপের পাবেন। বুঝতে পারছেন? প্যাটার্ন গুলো ইউজ আমরা করব। এই যে দেখেন এটা গ্রেডিয়েন্ট স্টাইল। গ্রেডিয়েন্ট বলতে গ্রেডিয়েন্ট না আর কি, বেভেল। ফটোশপে বেভেল করছিলাম সেরকম স্টাইল, ওইটা এই জায়গাতে আছে। আচ্ছা, তো স্টাইলের কাজও পরবর্তীতে করব যখন তখন ভালো বুঝতে পারবো, তখন রাখলাম। এই পাশে এই জায়গাতে আছে কি রিকালার আর্টওয়ার্ক। এই জিনিসটা অনেক ঝামেলার একটা জিনিস। এটা আপনারা, আমি যদি এখন বুঝাইও আগা মাথা করে কিচ্ছু বুঝতে পারবেন না, কিচ্ছু বুঝতে পারবেন না। কারণ একটা আর্টওয়ার্কে মাল্টিপল কালার দেখা যায়, যে সেম আর্টওয়ার্কে প্রায় 15-20টা কালার অ্যাড করার জন্য এই জিনিসটা ইউজ হয়। এবং সেটা কিভাবে অ্যাডজাস্ট করতে হয় এই জিনিসটা টোটালি প্রায় 3-4 বছরের পর আপনারা, মানে 3-4 বছরের এক্সপার্টিসের পর আপনারা ভালো মতো এই জিনিসটা ক্লিয়ার করতে পারবেন। এরপরে আসি গ্রেডিয়েন্ট টাইপ। দেখেন এই জায়গাতে গ্রেডিয়েন্ট চলে আসছে। আমি যখন তো স্টাইল ওভাল নিছি, আমার ওই জায়গাতে একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিছে, ঠিক আছে। আমি যদি স্টাইল নরমাল রাখতাম কোনো গ্রেডিয়েন্ট থাকতো না, স্টাইল নরমালি থাক। আমরা এই জায়গাটা একটু দেখি কি আছে। এই যে জায়গাতে একটা আছে কি অ্যালাইন টু আর্টবোর্ড। অ্যালাইন টু আর্টবোর্ড বলতে এই জায়গাতে অ্যালাইনমেন্ট অপশন গুলো আছে। আপনার মনে আছে পাথফাইন্ডার, ফটোশপে পাথফাইন্ডার করছিলাম, ওই জায়গাতে এই যেরকম অ্যালাইনমেন্ট অপশন ছিল, যেটা কার সাথে অ্যালাইন করব বা কোন দিকে অ্যালাইন করব সেগুলো ডিফাইন করে, তাই না? তো এই জায়গাতে অ্যালাইন টু আর্টবোর্ড মানে এই যেটা হচ্ছে আপনার আর্টবোর্ড, এই আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতে হবে। মানে এটা যদি আর্টবোর্ড অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট থাকে, তার মানে আপনি যেটাই অ্যালাইন করেন না কেন সেটা এই আর্টবোর্ডের সাথে অ্যালাইন হবে। যেরকম এখন আমি লাইনটা সিলেক্ট করে রাখছি, আমি লাইনটা সিলেক্ট করে রাখছি এবং অ্যালাইন টু আর্টবোর্ড করা আছে। তাহলে কি হবে, আমি যদি এখন এটাকে সেন্টার অ্যালাইন করি, তাহলে এই জিনিসটা কি হবে, হরিজন্টালি অ্যালাইন হবে কার সাথে, এই আর্টবোর্ডের সাথে। ঠিক আছে, দেখেন মিডলটা ক্লিক করলাম, আমার লাইনটা এই আর্টবোর্ডের সাপেক্ষে মিডলে চলে আসবে, ওই মিডলে আছে, সেন্টারে আছে। ঠিক আছে, দেখেন ও এই যে আর্টবোর্ডের সাপেক্ষে মিডলে চলে আসছে। এখন যদি আমি সেম জিনিসটা লেফট অ্যালাইন দেই তাহলে কি হবে, ও এটার সাথে লেফটে চলে যাবে। দেখেন ক্লিক করলাম, কি হলো, লেফটে আসছে না? সেম ভাবেই রাইটে ক্লিক করলে রাইটে যাবে। এই যেটা কি ভার্টিক্যাল অ্যালাইন টপ, টপে ক্লিক করলে টপ বারের সাথে অ্যালাইন হবে, বটমে ক্লিক করলে নিচের বটম বারের সাথে অ্যালাইন হবে। যদি সেন্টার, এই যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করি তাহলে মিডল বরাবর আসবে। তো আমরা যদি কোনো কিছু এই আর্ট বোর্ডের একবারে মাঝখানে নিয়ে আসতে চাই, তাহলে এটাকে সিলেক্ট রাখতে হবে অ্যালাইন টু আর্ট বোর্ড, এরপরে হরিজন্টাল অ্যালাইন সেন্টার,
ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, তাহলে কি হবে, একবারে যে মিডল অংশ আসবে এটা হবে হইতেছে আমার এই আর্টবোর্ডের একবারে সেন্টার। ওকে, এরপরে এই জায়গাতে আরো কিছু অপশন আছে, যেরকম অ্যালাইন টু সিলেকশন। সিলেকশন বলতে কি, আপনি এই জিনিসটাকে, এই জায়গায় তার একটা সার্কেল নিছেন সাপোজ, এই সার্কেলের মিডলে সিলেক্ট করতে চাইতেছেন। ওকে, আপনি চাইতেছেন এই বর্ডারটা অন্য একটা কালার দিয়ে, ঠিক আছে, স্ট্রোকটা একটু বাড়াই দিই তাহলে দেখা যায়। এখন এটা দেখা যাচ্ছে না, আমি চাইতেছি এই লাইনটাকে এই সার্কেলের মিডল বরাবর অ্যালাইন করতে, ঠিক আছে। তাহলে মিডল বরাবর কোন মিডিলে, এই বরাবর মিডিলে না এই বরাবর মিডিলে, বলুন তো। আমরা দুই সেন্টারে চাইতেছি, মানে এই বরাবরও যেন সেন্টারে থাকে, এই বরাবরও যেন সেন্টারে থাকে। তাহলে কিভাবে থাকবে সেন্টার? হুম, আমি এই দুটাকে দেখেন, আমার সার্কেল সিলেক্ট আছে, আমি শিফট চেপে ধরে এই পার্টটাকেও সিলেক্ট করলাম। যখন আমার দুইটা সিলেকশন হইলো, তারপরে এই যে অ্যালাইনমেন্টের এই জায়গাতে কি অ্যালাইন টু সিলেকশন দেখেন ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তার মানে কি, আমি এখন চাইলে সিলেকশনের সাথে অ্যালাইন করতে পারবো। কিভাবে অ্যালাইনমেন্ট করব সিলেকশনের সাথে? দুইটা সিলেকশন হয়ে আছে, এখন যদি আমি ভার্টিক্যাল বা হরিজন্টাল অ্যালাইন, আচ্ছা, তো দুইটা সিলেক্ট হয়ে আছে, এখন যদি আমি চাই যে অ্যালাইন মানে সেন্টার দিব, তাহলে সেন্টার ক্লিক করলে কি হয় দেখেন, আমি যখন এটা হরিজন্টাল অ্যালাইন সেন্টার ক্লিক করতেছি, কিছু হইছে? কিছুই হয় নাই। কারণ কি? কারণ হরিজন্টাল অ্যালাইন সেন্টারে আছে দুইটা, এইটা এই দুইটারই সেন্টার সেম জায়গাতে, বুঝছেন। কিন্তু যদি আমি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিই, তাহলে ডিফারেন্সটা দেখা যাবে। কিভাবে দেখতে হবে দেখেন তো। আচ্ছা, কিভাবে দেখতে হবে একটু দেখেন তো, যে আমি যখন দুটো সিলেক্টেড আছে, এখন যদি আমি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার মারি, দেখেন কি হয়, সবাই তাকায় না একটু। ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার যখন আমি ক্লিক করতেছি, কি হয়েছে বুঝতে পারছেন? দুইটা যে জায়গাতে থাক, একটা আরেকটার সেন্টারে চলে আসছে। কোন সেন্টারে? ভার্টিক্যালি সেন্টারে, ঠিক আছে, মানে এই বরাবর সেন্টারে। তো এটা দেখা যাচ্ছে না কেন, কারণ এটা পেছনে আছে, আমার সার্কেল সামনে আছে। যদি আমি ওটাকে সামনে নিয়ে আসি, ওই লেয়ারকে, লাইনের লেয়ারকে যদি আমি উপরে নিয়ে আসি, ঠিক আছে, হচ্ছে না তো? কিছুক্ষণ পর পর ডিসকানেক্ট হয়ে যায়। হুম। ব্যাটারি ব্যাটারি নতুন দেন, নতুন ব্যাটারি নিয়ে আসুন, এটা করুন। আচ্ছা, তো কি হইতেছে, লাইনটা সার্কেলের সেন্টারে চলে আসছে, আসছে না? এই জায়গাতে আরেকটা অপশন আছে, কি আছে বলেন দেখি, অ্যালাইন টু কি অবজেক্ট। এই অ্যালাইনমেন্টটা কিন্তু খুবই জরুরি জিনিস। আপনারা ওই যে অনেক সময় কোনটা সেন্টারে আনবেন কিভাবে আনবেন, ফটোশপে আমি দেখছিলাম তো, অ্যালাইনমেন্টে এক একজন একবারে মাস্টার হয়ে গেছিলেন, সেই অ্যালাইনমেন্ট করছেন। তো যাই হোক, জায়গাতে জাস্ট সিলেক্ট করে একটা করে ক্লিক করলেই অ্যালাইনমেন্ট গুলো খুব সুন্দরভাবে পাবেন। আপনার এটা চিন্তা করতে হবে না যে অ্যালাইন হয়েছে কিনা। বুঝতে পারছেন? কিভাবে করবেন সেটা দেখেন। কি অবজেক্ট কি, আপনি দুইটা অবজেক্ট সিলেক্ট করছেন, তাই না? দুইটা অবজেক্টের মধ্যে যে কোনো একটা অবজেক্টকে আপনি কি অবজেক্ট বানাতে পারবেন। যেটা কি অবজেক্ট থাকবে, সেটা যে কাজটা করবে সেটা হচ্ছে এই, তো ধরেন আপনি এই যে এই সার্কেলটা রাখছেন এই জায়গায়, সরি মানে এই লাইনটা রাখছেন এই জায়গায়। আপনি এখন চাইতেছেন যে আমার এই সার্কেল দুনিয়ার যে জায়গাতেই থাক, ও যেন এই লাইনের মাঝখানে এসে অ্যালাইন হয়, তাই না? তাহলে আপনি কি করবেন?
আপনি লাইনটাকে তো এই জায়গাতে রাখতে চাইতেছেন না লাইন শুরু। তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লাইনকেও সিলেক্ট করতে হবে, সার্কেলকেও সিলেক্ট করতে হবে এবং একটা কি অবজেক্ট সিলেক্ট করে দিতে হবে। কি অবজেক্ট মানে কি, যে অবজেক্টটা নড়বে না, যেটা মেন অবজেক্ট, ওটার সাথে এসে লাইন হবে সবকিছু। ঠিক আছে? যেরকম এই ক্ষেত্রে আমাদের এটা হওয়া লাগবে কি অবজেক্ট, কারণ আমরা চাইতেছি এটা এই জায়গাতে থাকবে, এটার সাথে এই সার্কেল এসে যেন এই জায়গাতে অ্যালাইন হয়, তাই না? তো আমরা দুইটাকে সিলেক্ট করছি, করার পর দেখেন আমাদের কি অবজেক্ট আছে অপশন। ঠিক আছে, বাট কি অবজেক্টটাকে কিভাবে আমরা করব, মানে ডিফাইন করব? দুইটা সিলেকশন থাকা অবস্থায় যেটাকে আমি কি অবজেক্ট বানাতে চাই সেটার উপরে কার্সর নিয়ে আমি একটা ক্লিক করব। ডিফারেন্স কি আসছে দেখতে পাইছেন? হুম, দেখতে পান নাই? দেখেন, নরমালি যখন আমার এটা সিলেক্টেড আছে, ধরেন একটু কালারটা একটু চেঞ্জ করে দিই তাহলে তো ভালো বুঝতে পারবেন। দেখেন, নরমালি যখন আমি এটা এবং এটা সিলেক্ট রাখতেছি, আমার এই সিলেকশনের লাইনটা খুব চিকন না। এমনি এটা সিলেক্ট করলেও দেখেন অনেক চিকন না লাইন, এটা সিলেক্ট করলেও সেম চিকন একটা লাইন দিয়ে সিলেকশন বুঝাইতেছে। বাট যখনই আমি এটার উপরে ক্লিক করে কি অবজেক্ট বানাবো, কি হয় একটু খেয়াল করেন। কি হয়েছে বলেন দেখি? এই দাগটা গাঢ় হয়ে গেছে, ব্লু, ডিপ একটা ব্লু কালার, অনেক মোটা একটা ব্লু কালার দিয়ে এই জিনিসটাকে ফিল করে দিছে। কি হয়েছে তাহলে? যেটা হয়েছে সেটা হইতেছে এই জিনিসটাকে ইলাস্ট্রেটর কি অবজেক্ট হিসাবে ধরে নিছে, আপনি ওকে ডিফাইন করে দিয়েছেন যেটা আমার কি অবজেক্ট। এখন আমি যে অ্যালাইনমেন্টই দেই না কেন, যদি আমি হরিজন্টাল অ্যালাইন দেই তাহলে এটার উপরে মানে এটার মতো করে এই এটা সেন্টারে আসবে। দেন আমি ভার্টিক্যাল অ্যালাইন দিলে আমার লাইন যে জায়গায় ছিল ওই জায়গায় আছে, যার মানে লাইনের সাথে যেগুলো সিলেক্ট আমি অ্যালাইন করতে চাইছি সেগুলো দুনিয়ার যে কোনায় থাক না কেন সেগুলো দৌড়ায় লাইনের কাছে চলে আসতেছে এবং অ্যালাইনমেন্ট হয়ে যাইতেছে, তাই না? বুঝতে পারছেন? বোঝেন নাই নাকি? সেম জিনিসটা কিন্তু আমরা এর সাথেও করতে পারতাম, বুঝছেন? আমরা চাইলে এটাকেও কি অবজেক্ট, এই যে দেখেন দুইটা সিলেক্ট থাকা অবস্থা আমরা যেটার উপরে ক্লিক করব সেটাই কি অবজেক্ট হয়ে যাবে। আমরা যদি চাইতাম আমরা এই সার্কেলকেও কি অবজেক্ট বানাইতে পারতাম, ক্লিক করলাম এই যে কি অবজেক্ট হয়ে গেল। এখন যদি আমি অ্যালাইনমেন্ট করি তাহলে লাইন সার্কেলের কাছে দৌড়ায় আসবে। বুঝতে পারছেন? তো এই গেল হইতেছে কি অ্যালাইনমেন্ট, তাই না? এরপরে আরো কিছু আছে শেপ ট্রান্সফর্ম এন্ড সেগুলো আমরা কাজ করতে করতে দেখবো। আর নরমালি যদি সিলেক্ট না থাকে সেক্ষেত্রে এই জায়গাতে ডকুমেন্ট সেটআপ এবং প্রিফারেন্স আছে। প্রিফারেন্সে গেলে অনেক জিনিসপত্র এগুলা আপনারা বুঝবেন না, বোঝার দরকারও নেই। ডকুমেন্ট সেটআপে যেটা হয় সেটা হচ্ছে ডকুমেন্ট কি কি জিনিস দিয়ে আমরা তৈরি করছি সেগুলোর কিছু জিনিস চেঞ্জ করা যায়। আচ্ছা, এবার আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে এই আপনাদের যেটা শুরু হওয়া উচিত ছিল সেটা কি, একটা ডকুমেন্ট ক্রিয়েট করা, তাই না? আপনি একটা ডকুমেন্ট বানানি নাই, ফটোশপের মধ্যে এই জায়গাতে একটা ডকুমেন্ট বানাইতে হয়। তো ফাইল থেকে নিউ ক্লিক করলে আমাদের এই যে ফটোশপের মধ্যে এরকম ডায়লগ বক্স আসবে, যে জায়গাতে আগের মতোই অপশন আছে মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম এন্ড ভিডিও, আর্ট এন্ড ইলাস্ট্রেশন। ঠিক আছে, ডিফারেন্স কি? প্রিন্টে যদি আসি ধরেন, ডিফারেন্সটা কি দেখেন, লেটার নিয়ে আসছি, ডিফারেন্সটা হচ্ছে সেই সেম জিনিসই আছে, উইথ আছে, হাইট আছে, এই জায়গাতে আমাদের ইউনিট আছে মিলিমিটার, পিক্সেল, পয়েন্ট, পিকাস, ইঞ্চ, ফিট, ফিট অ্যান্ড ইঞ্চ, ইয়ার্ড, মানে আমরা ফিট হিসেবে করতে পারি যে কত ফিটের ডিজাইন। সাপোজ এই যে বড় একটা ব্যানার দেখতেছেন না আমাদের এই জায়গায়, আমাদের প্রোগ্রামের যে ব্যানারটা বোর্ডে টাঙানো আছে, এই ব্যানারটা যখন ডিজাইন করছে তখন উনি ফিটে বা ইঞ্চে ডিজাইন করছে, কত ফিট। যেরকম আগেকার যারা মানে মেইনলি দোকানে তো সবাই যারা ডিজাইন করে এরা তো আপনার প্রিভিয়াস ভার্সন ফটোশপ বা ইলাস্ট্রেটর ইউজ করে অনেক আগে, বুঝছেন? তো তাদের ক্ষেত্রে যেটা হয় যে তারা এই ফিটও পায় না, তারা ইঞ্চ পায়। তো তারা ফিটটাকে ইঞ্চে কনভার্ট করে নেয়। যদি এরকম হয় আমার এই ব্যানারের যদি উইথ মানে চওড়ায় যদি আমার ব্যানার হয় ধরেন 10 ফিট এবং ব্যানারের হাইট যেটা বলা হয় হাইট যদি হয় 3 ফিট বা 4 ফিট বা 5 ফিট ধরেন, সেক্ষেত্রে উনি এটাকে আগে ইঞ্চে কনভার্ট করেন।
ইঞ্চে কিভাবে কনভার্ট করে বলেন তো? 1 ইঞ্চ সমান 1 ফিট সমান কত ইঞ্চ? হুম, 12। তার মানে আমি যদি 5 ফিট কে ইঞ্চে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে? কি করতে হবে? সাইড। কেমনে সাইড ভাই? 5 ফিট কে ইঞ্চে কনভার্ট করতে গেলে 12 দিয়ে ফিট কে গুণ দিতে হবে, তাহলে যে সংখ্যা বাড়াবে সেটা হচ্ছে ওই ফিটের ইঞ্চ, তাই না? তো তারা যারা এখন মানে প্রিভিয়াস ভার্সন ইউজ করে তারা ইঞ্চে বানায়, আপনি চাইলে ফিটেও বানাইতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তবে ইঞ্চে বানানোটা আমার জন্য মনে হয় যেটা বেটার। একটু হিসাব কিতাব করে নিয়ে আপনারা ইঞ্চে বসাই দিলেন, যেরকম এই যে দেখেন লেটার সাইজ পেপারের সাইজ কত? 8.5 ইঞ্চ, 11 ইঞ্চ, তাই না? এটাকে যদি আমি ফিটে নেই তাহলে কত আসবে? 0.7 ফিট, 0.9 ফিট, যেটা 1 ফিট না আর কি। ঠিক আছে, তো এরপরে কি আসতেছে? এই জায়গাতে গেল ইউনিট ওরিয়েন্টেশন করছিলাম, মনে আছে যে আমি সোজা রাখতে চাই না শোয়ানো মানে বাঁকা করতে চাই, সে ওরিয়েন্টেশন। এরপরে আসতেছে এই জায়গাতে নতুন একটা জিনিস আছে, সেটা ফটোশপে ছিল একবারে নিচে, সেটা হচ্ছে আর্ট বোর্ড। আর্ট বোর্ড একটা ডিফল্ট দেওয়া থাকে, আপনি চাইলে মেলাগুলো নিতে পারেন। আর্ট বোর্ড কি আমরা দেখতেছি এবার। তারপরে আসেন ব্লিড। ব্লিড কি? ব্লিড আপনারা এখন বুঝবেন না, আমি যেটা এখন যাবো না। যখন আমরা ব্লিডের কাজে যাব রিলেটেড, তখন আপনারা ব্লিড দেখাইলে আপনারা ক্লিয়ার হবেন, বাট এটা একটা ইম্পর্টেন্ট ফিচার। ওকে, এরপর আসতেছে অ্যাডভান্স অপশন। অ্যাডভান্স অপশনটা এরকম থাকে, এটারে ক্লিক করে আপনার বড় করতে হবে, তারপরে কি পাবেন? কালার মোড। দেখেন আপনি যখন ইলাস্ট্রেটরে কাজ করতেছেন, তখন আপনার কালার মোড ডিফল্ট ভাবে যদি প্রিন্ট হয় তাহলে সিএমওয়াই কে থাকবে, যদি ওয়েভ হয় তাহলে এটা 8 জিবি থাকবে। মনে আছে কালার প্রোফাইল কি? কালার মোড নিয়ে কাজ করছিলাম, মনে আছে? আছে মনে, না ভুলে গেছেন? আচ্ছা, পরীক্ষায় কোশ্চেন আসলে বলা যাবে না। আপনি প্রিন্ট সিলেক্ট করে যদি 8 জিবি দেন তাহলে ওই চিহ্ন আসবেই, কারণ প্রিন্ট মিডিয়াতে 8 জিবি কালার হয় না। এটা ইলাস্ট্রেটর জানে। ইলাস্ট্রেটর আপনার উপরে সন্দেহ প্রকাশ করছে যে আপনি কি আদৌ জানেন কিনা এই জিনিস। ঠিক আছে, তো এরপরে যেটা হইতেছে সেটা কালার মোড সিএমওয়াই কে প্রিন্ট মিডিয়াতে, রাস্টার ইফেক্ট। রাস্টার ইফেক্ট বলেন বা ওই যে আমাদের পিক্সেল, কত পিক্সেল, কত পিপিআই, মনে আছে? রেজুলেশন বলছিলাম, ওই রেজুলেশনটা ওনারা এই জায়গাতে হাই দিয়ে রাখছে, কারণ প্রিন্টে আমরা হাই বলছি। দেখেন এই যে এই জায়গাতে অনেকগুলো আছে। আমরা ফটোশপে কয়টা পাইছিলাম? ফটোশপে লেখা যাইতো নিজের মতো, তাই না? বাট এই জায়গাতে ডিফল্ট দেওয়া আছে, আপনাকে চুজ করতে হবে। কয়টা দেওয়া আছে? 4টা। আমি বলছিলাম 3টা, 72, 300 আর মাঝখানে একটা 150 যেটা মিডিয়াম। এই জায়গাতে আরেকটা রাখছে 3 মানে 36। 36 কি? 36 এটারও দরকার আছে, বাট এই জিনিসটা কিসের জন্য দরকার? এটা মেইনলি কিছু ছোট ছোট আইকন টাইপের জিনিসপত্রে কাজে দেয়। ঠিক আছে, এইচভিজি আইকন যখন বানাইতে হয় তখন এই 36 পিপিআই দরকার পড়ে। তো এরপরে আসি, তো স্ক্রিনের জন্য 72, মানে হচ্ছে যেটা ওয়েব বা স্ক্রিনের জন্য বানাবো সেটার জন্য 72। মিডিয়াম বানাইলে 150, এটা মানে কোনো ইয়ে নাই। আর হাই হইতেছে প্রিন্ট মিডিয়ার জন্য, এটা কত? 300, তাই না? তো আমরা হাই সিলেক্টেড রাখছি। প্রিভিউ মোড ডিফল্ট দেওয়া আছে, পিক্সেল ওভার প্রিন্ট, এটা ডিফল্টই থাকে, এটা আপনারা কোনো কিছু করা লাগবে না। মোড সেটিংসে এখন যাওয়ার দরকার নাই। ক্রিয়েট যদি দেন সাথে সাথে, দেখেন আর্টবোর্ড 1 দিয়ে ক্রিয়েট দিছি, কি হবে? একটা সাদা অংশ আসছে, তাই না? আমি যদি এর থেকে জুম আউট করি, দেখেন ওই সাদা অংশটা আবার একটা কালো অংশের ভিতরে আছে। এই টোটাল কালো অংশটাকে বলা হয় ওয়ার্কিং এরিয়া। ঠিক আছে, এই ওয়ার্কিং এরিয়ার ভিতরে আমরা চাইলে 1000টা আর্টবোর্ড নিয়ে আসতে পারি, সাদা সাদা এরকম পেজ। ওকে, তো আমরা এটা একটা আর্টবোর্ড দিয়ে বানাইলাম, চলেন সেম জিনিসটাই আমি 10টা আর্টবোর্ড দিয়ে বানাই, কি হয় দেখি। আবার ক্রিয়েট নিউ হয়ে গেলাম, আমার অলরেডি যে লেটার একটা সিলেক্ট করা আছে আমরা যেটা বানাইছিলাম, ওটাকে আমি 10টা আর্টবোর্ড দিলাম। আর্টবোর্ডের সংখ্যা কত দিলাম? 10 দিয়ে ক্রিয়েট মারলাম, কি হয় দেখি একটু। কি হয়েছে দেখছেন? 10টা আলাদা আলাদা, আমার ওয়ার্কিং এরিয়ার মধ্যে 10টা আলাদা আলাদা পেজ আসছে। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা পেজ। আমরা চাইলে প্রত্যেকটা জিনিসকে নাড়াইতে পারবো। কিভাবে নাড়াবো? এটার জন্য একটা টুল আছে,
সেই টুলটার নাম হইতেছে এই যে নিচে আর্টবোর্ড টুল। ঠিক আছে, এই আর্টবোর্ড টুলটা সিলেক্ট থাকা অবস্থা দেখেন প্রত্যেকটা আর্টবোর্ডের নাম দেখা যাচ্ছে, আর্টবোর্ড 1 2 3 4 5 6। ঠিক আছে, আমি চাইলে এই আর্টবোর্ডটা 1টাকে ধরে এই জায়গাতে নিয়ে আসতে পারবো, 2টাকে ধরে উপরে নিয়ে যেতে পারবো, 3টাকে এই মাথায় দিতে পারবো। বুঝতে পারছেন? আবার এই আর্টবোর্ড টুল দিয়ে আমরা চাইলে আর্টবোর্ড রিসাইজও করতে পারবো, এই যে আর্টবোর্ডের সাইজ কমাইতে পারবো, বাড়াইতে পারবো। ঠিক আছে, তো আর্টবোর্ড টুল দিয়ে আমরা এরকম টানাটানি করব না, আমরা চেষ্টা করব যে জিনিসটা যেন আহ, ভালোভাবে বাড়ে, মানে জিনিসটাকে যেন গাণিতিক হারে বাড়ানো যায় বা দেখা যায় যে পারফেক্ট ওয়েতে বাড়ানো যায়। যেরকম আমি এরকম টানলে ছোট বড় এদিক ওইদিক হইতে পারে। ঠিক আছে, আপনি শিপ চাইবে টানলেও আপনার সমস্যা হইতে পারে। আর যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে আপনি উইথ হাইট ফিক্সড রেখে এই যে উপরে ডাব্লিউ এবং এইচ উইথ এবং হাইটের জায়গা আছে, আপনি ওই জায়গাতে লিখে দিলে আপনার আর্টবোর্ড সেই সাইজ হয়ে যাবে। ওকে, তো মাল্টিপল আর্টবোর্ড দেখলাম, মাল্টিপল আর্টবোর্ড আশা করি বুঝলাম। ঠিক আছে, মাল্টিপল আর্টবোর্ড কোথায় কাজে দিবে? ধরেন আপনি একটা ব্রুশিয়ার ডিজাইন করতেছেন, মাল্টি পেজ ব্রুশিয়ার, বিভিন্ন কোম্পানির ব্রুশিয়ার থাকে না, যেরকম এই যে এটা দেখতে পাইতেছেন সবাই আমার হাতে, এটা কি? এটা হইতেছে আপনার এই যে বসত বাড়ির আঙিনায় সবজি চাষ, এটাকে বলে হইতেছে ফ্লায়ার। এই ফ্লায়ারে কি লেখা আছে? কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক কার্যালয়, মানে রাঙামাটির কৃষি তথ্য সার্ভিস যে আছে, এই তথ্য সার্ভিসের একটা ফ্লায়ার। ফ্লায়ারে কি কাজ হয়? কোনো ইনফরমেশন দেওয়া থাকে কোম্পানির বিশেষ কোনো জিনিসের উপরে, যেরকম এটাতে দিছে কি বাড়ির আঙিনায় সবজি চাষ। ঠিক আছে, এই জিনিসটা যখন আপনি ডিজাইন করতেছেন এটা সিঙ্গেল পেজ, বাট ব্রুশিয়ারটা হয় সেম টাইপের। দেখবেন আপনাকে অনেক কোম্পানি বা বিভিন্ন কোচিং এ ভর্তি হইতে গেলে বা কোথাও গেলে আপনাকে মাল্টি পেজের একটা ইয়ে দেয় না, ইনফরমেশন জিনিস, যে ভিতরে অনেক ইনফরমেশন লেখা থাকে, ওই জিনিসটাকে বলা হয় ব্রুশিয়ার, যেটা অনেকগুলো পেজ হবে। তো আপনি একই সাথে 6টা পেজ বানাইতে যেতেছেন, 6টা পেজ, 6 পেজের ব্রুশিয়ার বা 4 পেজের ব্রুশিয়ার, ধরেন সামনে পেছনে 2 পেজ, ভেতরে আরো 2টা পেজ, কিভাবে বানাবেন? আলাদা আলাদা 4টা ফাইল তৈরি করবেন, এরকম করে 4টা ফাইল, একটা ফাইলই নাম দিবেন ব্রুশিয়ার, এই জায়গাতে কি নিবেন? আর্টবোর্ড দিবেন, আলাদা 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 আর্টবোর্ড নিয়ে প্রত্যেকটা আর্টবোর্ডে এক একটা করে পেজের ডিজাইন করবেন, পাশাপাশি রাখবেন, দেখবেন, কম্পেয়ার করবেন, দেন যখন কাজ হয়ে যাবে তখন এই জিনিসটা সাবমিট করবেন। বুঝতে পারছেন? মাল্টি পেজের কাজের জন্য আপনি এই ইউজটা করতে পারবেন। যেরকম অনেক সময় বাচ্চাদের বই দেখা যায় না, 6 7 পেজ বা 10 পেজের বই হয়, কি হাতি ঘোড়া এই সেই ছবি দিয়ে, এগুলা প্রিন্ট মিডিয়ার জন্য যখন বানায় তখন এরকম মাল্টি পেজ মাল্টি আর্টবোর্ড নিয়ে বানায়। যখন আপনি 10টা পেজ দিতে চাইতেছেন বইয়ে, 10টা পেজ, পাতা, পৃষ্ঠা না কিন্তু, 10টা পাতা। 10টা পাতা মানে কি? একটা পৃষ্ঠা মানে একটা পাতার 2টা পৃষ্ঠা, মানে 10টা হইলে 10 দুগুণ 20টা পৃষ্ঠা হবে। ঠিক আছে, 20টা আপনাকে আর্টবোর্ড নিতে হবে, 20টা আর্টবোর্ড নিয়ে দেন ওই 20টা আর্টবোর্ডের এই একটা পৃষ্ঠার এই পাতা ওই পাতা, এই পাতা ওই পাতা, এইভাবে আপনাকে ডিজাইন করে দিতে হবে। বুঝতে পারছেন? মাল্টিপল পেজ আসবে। তো এই গেল হইতেছে আর্টবোর্ড। ঠিক আছে, তো কিভাবে একটা ফাইল খুলতে হয় শিখছি, 2 3টা টুলও দেখলাম। এখন আমার মনে হয় যে আপনাদের একটু ছেড়ে দিই, আপনারা জিনিসগুলো যেগুলো দেখছেন এতক্ষণ নিজেরা একটু এক্সপেরিমেন্ট করেন। আফটার লাঞ্চ আপনাদের পরীক্ষা আছে, আমি আর বেশি কিছুতে যাইতে চাইতেছি না। ঠিক আছে, কালকে আমরা আরো কিছু টুল দেখবো, কিছু ইউজ দেখবো, কিছু ফান কাজ দেখবো। ঠিক আছে, ইলাস্ট্রেটরের কাজ খুবই মজা, একবার শুরু করবেন তো মনে হবে যে ফটোশপ বাদ দিয়ে দিই। আমার পার্সোনালি যেটা মনে হয়, আমার ইলাস্ট্রেশন ভালো লাগে ফটোশপের চেয়ে। ঠিক আছে, তো নেন আপনারা শুরু করেন